জি, ওকে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। যে যেখান থেকে শুনছেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আ আপনারা ইতিমধ্যে আমার সাথে কয়েকজন যুক্ত হয়েছেন অবশ্য। একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই লাইভটা একই সাথে স্ট্রিমিং হচ্ছে আমার Facebook পেজ, YouTube চ্যানেল এবং LinkedIn প্রোফাইলে। সো যথারীতি আমাদের ফিরোজ ভাই রংপুর থেকে যুক্ত হয়েছেন। জুয়েল মালিক ভাই বগুড়া থেকে YouTube এ দেখছেন। জি, ওকে। পাবনা রূপপুর থেকে। আচ্ছা, ওমান থেকে দেখছেন সোহাগ মুসা ভাই, উনি Facebook থেকে দেখছেন। ওকে। সবকিছু ঠিকঠাক আছে। আ এবং আমাদের আহসানুল মজিদ ভাই যুক্ত হয়েছেন কানাডা থেকে। চমৎকার। ওকে। আ পাবনা থেকে দেখছি কেমন আছেন? ওকে। জি, ভালো আছি ভাইয়া। আ ওকে। আচ্ছা, আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করছেন তার সমাধান কি? আচ্ছা। আমরা সমস্যা নিয়ে আলোচনা করি যাতে আমরা সেই সমস্যাটাকে ওভারকাম করতে পারি এবং সেই সমস্যাটাকে যেন আমরা প্রিভেন্ট করতে পারি বা কিউর করতে পারি। কারণ কোনো একটা সমস্যাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, কিউর করতে চাই বা ওভারকাম করতে চাই তাহলে আগে প্রপারলি আমাদের এই প্রবলেমটা ডায়াগনোসিস করতে হবে। সো আমাদের আজকের এই যে সিরিজটা, এই সিরিজটার নাম হচ্ছে সাফল্যের বিজ্ঞান। এটা মূলত আমার একটা বই। আপনারা এই বইমেলায় কিনতে পারবেন। আ আমি Facebook এ পোস্টে দিয়ে দিব। আ আপনাদেরকে আপডেট জানাবো যে আপনারা মেলা থেকে আমার বইগুলো কিনতে পারবেন। আর মেরিট ফেয়ার এর স্টলে। সো এখনো স্টল গোছানোর কাজ চলতেছে। আ সো সবকিছু গোছানো হলেই আমি Facebook এ এবং YouTube চ্যানেলে পোস্ট দিয়ে দিব। তাহলে আপনারা বিশেষ ছাড়ে অবশ্যই বইমেলা থেকে আমার সবগুলো বই কিনতে পারবেন। এছাড়া রকমারিতে আমার জেনেরিক যে বইগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। রিলিজিয়াস মাইন্ডসেট ছাড়া আর সবগুলো বই রকমারি বিক্রি করে। কোন এক কারণে রিলিজিয়াস মাইন্ডসেট বইগুলো রকমারি বিক্রি করে না। এনিওয়ে, সো সাফল্যের বিজ্ঞান। সাফল্যের বিজ্ঞান কেন বলতেছি? কারণ সাফল্যের নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এ পর্যন্ত। অনেক মানুষ আছে যারা তারা লাইফ লং রিসার্চ করছে মানুষের সাফল্য ব্যর্থতা নিয়ে। এবং মোটামুটি স্মরণাতীত কাল থেকেই এই মানুষের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আ মানুষ খুব কিউরিয়াস যে কেন কিছু মানুষ সফল হচ্ছে, আবার কেন কিছু মানুষ সফল হচ্ছে না। সেসব নিয়ে মোটামুটি গবেষণা চলে আসছে। বিভিন্ন উৎস থেকে মানুষ আ ইহকালীন এবং পরকালীন যে সাফল্য মানে জাগতিক বা আধ্যাত্মিক যে সাফল্য সেটা নিয়ে মানুষের কিউরিসিটি আছে। মানুষ সেটা নিয়ে বেশ আগ্রহী। মানুষ সেটা নিয়ে পড়াশোনা করে। সেটার রাস্তা জানার চেষ্টা করে। সে রাস্তা ধরে চলে এবং এরপরে কিছু মানুষ সফল হচ্ছে, কিছু মানুষ আবার সফল হচ্ছে না। সো সেসব নিয়েই আমরা এই সিরিজ বা এই বইটাতে আলোচনা করেছি যে আ আ সফল হওয়ার জন্য যেসব অ পরীক্ষিত বা প্রমাণিত পদ্ধতি, সেসব নিয়ে আমরা কথা বলছি যে কেন একজন মানুষ সফল হচ্ছে সেটা যেকোনো প্রচেষ্টায়। সো আজকে আমরা কথা বলব হচ্ছে সার্বিক জীবন আচরণ বা সংস্কৃতি। এই যে সংস্কৃতি, সংস্কৃতি মানে শুধু গান-বাজনা না। বা আমরা সংস্কৃতি বলতে বুঝি গান-বাজনা। সেটাও সিমিলার একটা ওয়ার্ড। বাট সংস্কৃতি বলতে যেটা বোঝায় বা কালচার, কালচার বলতে বোঝায় সার্বিক জীবনযাত্রা। মানে আমরা যে জীবন আচরণের ভিতর দিয়ে বেড়ে উঠি, সেটা আমাদের একটা মানসিকতা তৈরি করে। মানে আমাদের অ্যাটিটিউড বা আমাদের মনোভাব তৈরি হয় হচ্ছে যে জীবনযাত্রা, যে জীবনধারার ভিতর দিয়ে আমরা বেড়ে উঠি। এবং সেটাই মূলত আমরা। মানে পৃথিবীর সব মানুষেরই তো হাত আছে, চোখ আছে, কান আছে। ফিজিক্যাল যে অবয়ব, সেটা মোটামুটি সফল, অসফল, ধনী, গরিব, তাই না? সব মানুষেরই একই রকম। কিন্তু তার মানে এইসব জিনিসগুলো যে আমাদের খোকন ভাই যুক্ত হয়েছেন মিশিগান থেকে। উনি আমাদের নিয়মিত আ সাথে থাকেন আমার এই আলোচনায়। ধন্যবাদ খোকন ভাই আপনাকে। সো আমাদের এই যে সাফল্য ব্যর্থতায় আমাদের এই যে বাহ্যিক যে অবয়ব, সেই জিনিসটা খুব বেশি ম্যাটার করে না এটা আমরা সবাই জানি। আমরা জানি যে অনেকে
আ কারো লম্বায় একটু বেশি, কারো ওজন বেশি, কারো কম। তো এইসব জিনিসগুলো দিয়ে সাফল্য ব্যর্থতা মাপা যায় না। আমরা তার তার মানে এই জিনিসটাকে আমরা মোটামুটি একটা ডিসিশন এ পৌঁছাতে পারি যে এগুলো সাফল্যের জন্য জরুরি কোনো বিষয় না যে আপনি লম্বা হলে আপনি ভালো ক্রিকেটার হবেন। তাই না? কারণ সচিন টেন্ডুলকার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম। উনি কিন্তু অত লম্বা না। আ তো এরকম অনেক ফিল্ম অ্যাক্টর আছে। যেমন আমির খান। আমির খান সাইজে খাটো। কিন্তু আ মানে ইন্ডিয়ার মানে সর্বকালের সেরা অভিনেতা, সর্বকালের সেরা সুপারস্টার, অন্যতম সেরা। তো এনিওয়ে কথা হচ্ছে তাহলে এইসব জিনিসগুলা যে সাফল্যের জন্য জরুরি না, সেটুকু আমরা বুঝতে পারি। তাহলে সাফল্য ব্যর্থতা নির্ধারিত হয় আমাদের মানসিকতা দিয়ে। আমাদের মানসিকতায়। আমরা যেই কোনো জিনিস শিখতে পারি, যেকোনো জিনিস আমরা অর্জন করতে পারি যদি আমাদের সঠিক মানসিকতা থাকে। তো এই সঠিক মানসিকতা কোত্থেকে তৈরি হয়? আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন রিসার্চ দেখাচ্ছে যে একজন মানুষের সফল হওয়া বা ব্যর্থ থাকা এটা নির্ধারিত হয় মানে সিংহভাগ অবদান রাখে হচ্ছে তার অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে তার মানসিকতা বা দৃষ্টিকোণ। সেটাই মোটামুটি ৮৫ ভাগ অবদান রাখে একজন মানুষের সাফল্য ব্যর্থতায়। মানে নেগেটিভ অ্যাটিটিউড যদি থাকে তাহলে মোটামুটি 85% কনফার্ম যে আপনি ব্যর্থ হবেন। সেটা ব্যবসায় হোক, সেটা চাকুরিতে হোক, সেটা সমাজ সংসারের সর্বক্ষেত্রে। যদি মানুষের নেতিবাচক মানসিকতা থাকে তাহলে মানুষ অসম্মানিত হয়, মানুষ অসফল হয়। আবার মানুষের মধ্যে যদি ইতিবাচক মানসিকতা থাকে তাহলে উনি সমাজেও সম্মানিত, সংসারে সফল এবং চাকুরিতে, ব্যবসায় উনি উন্নতি করবেন। তাই না? এগুলা নানান পরীক্ষায় প্রমাণিত। এখন এই যে মানসিকতা, এই ইতিবাচক মানসিকতা বা নেতিবাচক মানসিকতা আমাদের কোথা থেকে কিভাবে তৈরি হয়? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সার্বিক জীবনযাত্রা। আগে আমরা অবশ্য ধরে আলোচনা করেছি যেমন একটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভ। সো আ রিলিজিয়াস মাইন্ডসেট বইটা মেলায় পাওয়া যাবে। আমি আ আপনাদেরকে মেলার স্টল নাম্বারটা দিচ্ছি। সে মেলাতে পাবেন। বইমেলায়। এখন তো বইমেলা চলছে। এছাড়া দূরবীনে পাবেন। আমার ভিডিওগুলোর ডেসক্রিপশন এ দেয়া আছে। দূরবীনে ফোন করে অর্ডার করতে পারবেন। আচ্ছা। সো এখন চলেন আমাদের এই যে সার্বিক জীবনযাত্রা, আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। এক রাখাল আপনার জঙ্গলের পাশে মেষ চরাতো, মানে ভেড়া। তো জঙ্গল থেকে মাঝে মাঝে বাঘ এসে এই ভেড়ার পালের উপরে আক্রমণ করত। এই কারণে ওই রাখাল তার সাথে বল্লম-টল্লম রাখত। তো একবার এরকম মেষপালের উপরে একটা রাখাল মানে মেষপালের উপরে একটা বাঘ আক্রমণ করলো এবং ওই যে রাখাল তার হাতে যে বল্লমটা ছিল, ওই বল্লমটা দিয়ে বাঘটাকে আঘাত করছে এবং বাঘটা প্রায় মরণাপন্ন আরকি মারা যাচ্ছিল। এমন সময় সে একটা বাচ্চা প্রসব করছে। মানে ঘটনাক্রমে বাঘটা প্রেগন্যান্ট ছিল। তো একটা বাচ্চা দিয়ে বাঘটা মারা গেল। এখন বাঘের বাচ্চা এমনিতেই তো খুব সুন্দর, খুবই কিউট। তো রাখালের বাচ্চাটার জন্য খুব মায়া হলো এবং সে ওই বাচ্চাটাকে ওই ভেড়ার পালের সাথে পালতে লাগলো। ভেড়ার দুধ-টুধ খেয়ে ওই বাঘের বাচ্চাটা বড় হচ্ছে। তো এইভাবে অ্যা বড় হইতে ওই বাঘ একসময় পূর্ণবয়স্ক বাঘ হয়ে গেছে। কিন্তু ওই ভেড়ার পালের সাথে থাকতে সে আচার-আচরণে পরিপূর্ণ ভেড়া। তো অনেক বছর পরে অ্যা ওই মেষপালের উপরে আরেকটা নতুন বাঘ অ্যাটাক করছে। তো ওই ভেড়ার পালের আ ভেড়াগুলো ওগুলো তো দিক বিদিক দৌড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য। ওই ভেড়ার পালের মধ্যে যে বাঘটা ছিল সেটাও দৌড়াচ্ছে। এখন নতুন বাঘটা চিন্তা করলো যে আচ্ছা এই ভেড়ার এগুলো আমারে দেখে দৌড়াইতেছে এটা না হয় ঠিক আছে। এটা দৌড়ানোই উচিত। কিন্তু এই বাঘ এটা আমাকে দেখে দৌড়াচ্ছে কেন? এটা তো হিসাবের মধ্যে মিলতেছে না। হিসাবে পড়ে না। তো সে ওই সবগুলা বাদ দিয়ে আগে বাঘ ওইটারে টার্গেট করছে। ওইটারে দৌড়ায় গিয়ে ধরছে। ধরে বলল যে, "তো তুমি আমাকে দেখে দৌড়াচ্ছ কি কারণে?" তো তখন সে বলল যে, "আমি এই যে এদের সাথেই আছি।" এই বিষয় পরে ওরে ধরে নিয়ে গেল একটা কুয়ার কাছে। কুয়ার কাছে নিয়ে গিয়ে বলল যে, "তুমি এবার এই কুয়ার পানিতে নিজের চেহারা দেখো।" এবং চেহারা দেখার পরে সে দেখল যে, "আরে আমি তো বাঘ তাহলে।" তো এইবার ওই নতুন বাঘটা তাকে এই বাঘের মতো হুঙ্কার দেওয়ার লেসনটা দিয়ে দিল। এবং বাঘের মতো গর্জন করে সে ১ম বাঘের খাতায় নাম লেখালো। এই গল্পটা এইজন্য বললাম যে আমরা সবাই জন্মগতভাবে
সীমাহীন সম্ভাবনা, সামর্থ্য নিয়ে জন্মাই। কিন্তু এই ভেড়ার পালের সাথে থাকতে, থাকতে আমরা আস্তে, আস্তে ভেড়া বনে যাই। তো এই যে সার্বিক জীবনযাত্রা, আমাদের আশেপাশে যেসব মানুষ যাদের সাথে আমরা থাকি আস্তে, আস্তে আমরা তাদেরই একজন হয়ে উঠি। তাই না? এ কথা আমরা প্রায় সবাই শুনি বা আপনি যেই কোনো মোটিভেশনাল স্পিকার বা যেকোনো মোটিভেশনাল কোট আপনারা অনেক সময় পড়েছেন যে, আপনি যদি ৫ জন সফল মানুষের সাথে থাকেন তাহলে আপনি ৬ষ্ঠ জন হবেন। মানে আপনিও সফল হবেন। আপনি যদি ৫ জন সফল রাজনীতিবিদের সাথে থাকেন, আপনি ৬ নম্বর সফল রাজনীতিবিদ হবেন। আপনি যদি ৫ জন সফল চলচ্চিত্র নির্মাতার সাথে থাকেন, তাহলে আপনিও একসময় সফল চলচ্চিত্র নির্মাতা হবেন। আপনি যদি ৫ জন সফল ব্যবসায়ীর সাথে থাকেন, মানে আপনার সারাদিনের বেশিরভাগ সময় কাটে এরকম ৫ জন অত্যন্ত সফল ব্যবসায়ীর সাথে, তাহলে আপনিও একজন সফল ব্যবসায়ী হবেন। আপনি অনেক বড়, বড় কর্পোরেশনে চাকরি করে এইরকম ৫ জন সফল আম কর্পোরেট অফিসিয়ালের সাথে যদি আপনি হ্যাং আউট করেন, মানে দিনের বেশিরভাগ সময় আপনার এইরকম সফল ৫ জন মানুষের সাথে যদি থাকেন, তাহলে আপনিও একসময় সফল হবেন। মানে সফল মানে কর্পোরেট বা আপনার চাকরি জীবনে আপনি সফল হবেন। হ্যাঁ? একইভাবে আপনি যদি আ ধরেন নেতিবাচক, নেতিবাচকটাও আমরা বলি যে আপনি যদি এরকম ৫ জন বেকারের সাথে থাকেন, তাহলে আপনিও ওই ৫ জনের মতোই হবেন আস্তে, আস্তে। সো তখন আস্তে, আস্তে আপনার মধ্যে ওই নেতিবাচকতা ভর করবে। সো এজন্য আমরা কার সাথে থাকবো? সোহবত। এজন্যই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো আমাদের অ্যাসোসিয়েশন খুব ইম্পোর্টেন্ট। সাকসেস এর কতগুলো কমন সূত্র আছে। তাই না? আমরা সবসময় কি বলি? যে আপনি যে কাদের সাথে থাকবেন, তাদের মতো আপনি হবেন। যাদের সাথে আপনি থাকবেন আস্তে, আস্তে আমরা তাদেরই একজন হয়ে উঠি। তাদের মতোই আমাদের মধ্যে মানসিকতা তৈরি হয়। আমরা সবসময় শুনি যে in order to become successful you need to be at the right time, at the right place and with the right people. এটা খুব ইম্পোর্টেন্ট। যে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে হবে। টাইমিং অ্যান্ড পজিশনিং সাকসেস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ব্যবসায়, তাই না? আপনি যে ব্যবসাটা আজকে শুরু করলে আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন, সেই ব্যবসাটাই কিন্তু আপনি মিলিয়ন ডলার খোয়াবেন যদি আপনি ৫ বছর পরে শুরু করেন। সো সঠিক সময়ে আপনাকে সঠিক জায়গায় থাকতে হবে এবং সঠিক মানুষের সাথে থাকতে হবে। সঠিক মানুষ এখানে খুব ইম্পোর্টেন্ট। উইথ দ্য রাইট পিপল, তাই না? টিম। তাই না? দেখেন অংশীদারি কারবার। অংশীদারির কারবারের ধারণাটা কেন আসছে? অংশীদারি কারবারের ধারণাটা এখান থেকে আসছে যে আপনি একা, একা কোনো বিজনেসে সফল হওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, আপনি হয়তো খুব ছোট আকারে একটা ব্যবসা করতে পারবেন। যে আমি ভাই ছোট একটা ব্যবসা করি। আমার একটা ছোট দোকান আছে। সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট বানাই, সেগুলো বিক্রি করি। তাই দিয়ে অল্প কিছু ইনকাম হয়, সেটাতে আমার চলে যায়। আমি ভাই অত সাথে পাছে নাই। কিন্তু আপনি যদি সিগনিফিক্যান্ট সাকসেস, বড় রকমের সাফল্য যদি চান, you have to have a team. কারণ হচ্ছে বড় বিজনেস করার জন্য আপনার বড় পুঁজি লাগবে। পুঁজি ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সো শুধু আপনি ব্যবসা জানলেই আপনি ব্যবসায় সফল হবেন না। সো আপনার আ পুঁজি লাগবে। এমনকি আপনার বিভিন্ন, ভিন্ন টাইপের নলেজ লাগবে। ধরেন আপনার এক ধরনের নলেজ আছে। কিন্তু আপনার এক ধরনের স্কিল আছে। কিন্তু আপনার আরো আ স্পেশালাইজেশন দরকার আছে। তো সেই জিনিসগুলা মেক আপ করবে, সেই জিনিসগুলা কভার করবে হচ্ছে আপনার অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা। সো এজন্যই আমরা একটা টিম হিসাবে একটা ব্যবসা যদি করি আমরা, একটা টিম যদি হয়, তখন সেটা একটা বড় ব্যবসা হয়। তাই না? আস্তে, আস্তে টিম বড় করতে হয়। যেমন ১ম এ হচ্ছে অংশীদারি কারবার। হয়তো ৫ জনে মিলে শুরু করছে। তারপরে আস্তে, আস্তে পার্টনার যুক্ত হইতে, হইতে একসময় ৫০ জন পর্যন্ত নেয়া যায়, যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকতে চান। কিন্তু এরপরেও দেখা যায় যে প্রাইভেট লিমিটেড মানে এই ৪৯ জনের মধ্যে থেকেও কোম্পানি একটা জায়গায় থেমে থাকে। আমরা যদি আরেকটু এক্সপ্যান্ড করতে চাই, তখন হচ্ছে এটাকে পাবলিক লিমিটেড করতে হয়। যে ঠিক আছে, এইবার আমরা হচ্ছে সাধারণ মানুষকে ইনভলভ করব। আমাদের আরো যারা কাস্টমার আছে তারাও আমাদের কোম্পানিতে বিনিয়োগ করুক। তখন মানুষ পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করে। আ বা একটা সময় গিয়ে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে, মানে কারণ পুঁজির দরকার হবে ব্যবসা করার জন্য। এবং এরপরে আপনার আরো এক্সপার্ট দরকার হবে। আপনি তখন তাদেরকে হায়ার করবেন। এইভাবে আস্তে, আস্তে আপনার একটা বড় টিম তৈরি হলো। তার মানে
এবার আপনার অ্যাকাউন্টেন্ট লাগবে, আপনার আরো ইঞ্জিনিয়ার লাগবে, কনসালটেন্ট লাগবে। এদেরকে আপনি হায়ার করবেন। আস্তে, আস্তে আপনি একটা অনেক বড় টিম তৈরি করলেন। এইভাবে, এইভাবে অনেক মানুষ নিয়ে হচ্ছে আপনার এই যে Apple, IBM এসব বড়, বড় কর্পোরেশন তৈরি হয়। Google, Meta। কারণ এক মার্ক জুকারবার্গের পক্ষে তো এই Facebook এর মতো এত বিশাল এম্পায়ার তৈরি করা সম্ভব না। সো আস্তে, আস্তে তারাও পুঁজিবাজারে ইনভলভ হচ্ছে। মানুষের কাছ থেকে পুঁজি সংগ্রহ করতেছে। আস্তে, আস্তে তারা অনেক ট্যালেন্টেড লোকজনকে হায়ার করতেছে। সেভাবে তারা তাদের টিম তৈরি করছে। সো আম এখন বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে আপনি যখন এই টিম হায়ার করবেন, সেটা ইনভেস্টর, পার্টনার অর আপনার এমপ্লয়ি, এমপ্লয়ার মানে যাদের সাথেই আপনি কাজ করতেছেন, এরা যদি রাইট পিপল হয়, তাহলেই এই টিম আপনার জন্য অ্যাসেট। আবার এরা যদি রং পিপল হয়, তাহলে এই টিম আপনার জন্য লায়াবিলিটি। এই টিম যদি ভেড়ার পাল হয়, তাহলে আপনিও আস্তে, আস্তে ভেড়া বনে যাবেন। আর এই টিমমেটরা যদি বাঘ হয়, আপনি যাই হন, যেই হন, আস্তে, আস্তে আপনিও দেখবেন আপনিও রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে উঠছেন। সো এজন্যই এই যে টিমমেট নির্বাচন, সেটা যাদের সাথে আমরা টাইম স্পেন্ড করব, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সো আবার এক্সেপশন সব জায়গাতেই থাকে। তাই না? যেমন ধরেন আমরা যখন দেখি যে হ্যাঁ, একেবারে মুচির ছেলে গিয়ে প্রধান বিচারপতি হইছে। মানে এইটা যদি হয়, তাহলে সেইটা নিয়ে সিনেমা তৈরি হবে। যে এইটা এক্সেপশনাল কেস। তাই না? একেবারে গরিব ঘরে জন্ম নিয়ে সেখান থেকে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। এরকম এক্সাম্পল ও আছে। বাট এগুলো খুবই রেয়ার। এগুলো এক্সেপশনাল। এগুলো সাধারণ সূত্র না আরকি। হ্যাঁ? সো এরকম এক্সেপশনাল কেস আ সব জায়গাতেই থাকে। কিন্তু আমরা হচ্ছে ওই যে সোশ্যাল সায়েন্স এ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাকে ওই যে মেইন মিডিয়ান মোড আমাদের সেন্ট্রাল টেনডেন্সি টা হিসাব করতে হয় আরকি। যেগুলো এক্সেপশনাল সেগুলো মানে সাকসেস এর যে বিজ্ঞান নিয়ে আমরা কথা বলতেছি এটা তো সোশ্যাল সায়েন্স। এটা তো আর পিওর সায়েন্স না। ম্যাথমেটিক্যাল সার্টেনটি না। এটা স্ট্যাটিস্টিক্যাল রিয়ালিটি। সো সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে সেন্ট্রাল টেনডেন্সি যেটা আ সেইটাকেই আমরা কাউন্ট করব। এক্সেপশন যেটা আছে 5-10% আ এবং সেই জায়গাতেও যে বললাম তারাও আল্টিমেটলি ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে some way or other কারণ সাকসেস এর এই প্রিন্সিপালটা কোন না কোনভাবে তারা আ ইউটিলাইজ করছে। বাট আ যখনই আমরা কিন্তু এখন তাহলে আমরা যে আল্টিমেটলি সাকসেসফুল হচ্ছি না সেটার পিছনে কারণগুলো কি? তাই না? এই যে সার্বিক জীবন আচরণ। আমরা যে জীবনযাত্রার মধ্যে বেড়ে উঠি, সেখান থেকে আমাদের মানসিকতা তৈরি হয়। দেখেন আমাদের একেকজন মানুষের দৃষ্টিভঙ্গি বা মানসিকতা একেক রকম। তাই না? আমরা একেকজন মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি বা মানসিকতা একেক রকম। তাই একজনের কাছে যেটা সুস্বাদু খাবার আরেকজনের কাছে আবার সেটা অখাদ্য বা নিষিদ্ধ। ইনফেক্ট ধরেন আমার কাছে যেটা খুবই সুস্বাদু খাবার বা অত্যন্ত পবিত্র খাবার সেটা আরেকজনের কাছে অখাদ্য। তাই না? যেমন এখানে অনেক বাংলাদেশী রেস্টুরেন্ট আছে নিউ ইয়র্কে। এখন সেসব রেস্টুরেন্টে যদি আপনি যান, আপনি কোন আমেরিকানকে দেখবেন না সেখানে বসে খেতে। কারণ তাদের কাছে এগুলো অখাদ্য, অরুচিকর খাবার। হ্যাঁ? সো তো এখন একজন যে পোশাকে অভ্যস্ত, আরেকজনের কাছে আবার সেই পোশাকে আপত্তি বা অস্বস্তি। তাই না? এখন আমরা যে ধরনের পোশাক পরে খুব আরাম পাই, সে ধরনের পোশাকে আবার আরেকজন খুবই অস্বস্তি বোধ করবে। আবার আমেরিকানরা যে ধরনের পোশাক পরে, সে ধরনের পোশাকে আমাদের খুব আপত্তি যে এটা কেমন পোশাক হলো। হ্যাঁ? সো একজনের দৃষ্টিতে যেটা বীরত্ব, আরেকজনের দৃষ্টিতে আবার সেটা হচ্ছে ওই যে জিহাদ বা সেটা আরেকজনের দৃষ্টিতে সেটা সন্ত্রাস। সো কথা হচ্ছে যেটা সেটা হলো যেটা একজনের দৃষ্টিতে হিরোইজম। যেমন গতকালকে আমরা কথা বলছি হচ্ছে বাবরি মসজিদ নিয়ে। তো বাবরি মসজিদ নিয়ে আলোচনার পর আমার কাছে কিছু কমেন্ট আসছে। সে কমেন্ট গুলোর পরে আমার মনে হইছে যে এই বিষয়ে আমাদের অন্তত ৫ টা আলাদা, আলাদা পর্ব করা উচিত একই টপিকে। বাবরি মসজিদ বা ধরেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যখন আমরা কোন আলোচনা করব তখন একই সাথে আমাদেরকে ৫ টা পর্ব করতে হবে এবং এটা ওই যে সেগমেন্টেড। ধরেন একেবারে কট্টর হিন্দু যারা তাদের জন্য এক পর্ব। সেইখানে আমরা শুধু তাদের পছন্দ মতো কথা বলব। তাহলে তারা বলবে যে, "জি, আপনারা সত্য কথা বলতেছেন। অত্যন্ত চমৎকার ইনফরমেশন দিচ্ছেন আপনারা। আ আপনাদেরকে আপনারা দীর্ঘজীবী হন। এই ১ম একটা মানুষকে দেখলাম যারা সত্য কথা বলতেছে" এই। আবার ধরেন আরেকটা পর্ব করতে হবে সেটা হলো কট্টর মুসলিম যারা, তাদের জন্য। তাহলে আমরা তাদের পছন্দ মতো কথা বলতে পারবো আরকি। কিন্তু আমরা যখন এনালিটিক্যাল ডিসকাশন করব যে ঠিক আছে আমাদের সামনে যা ইনফরমেশন আছে সেগুলো আমরা এক জায়গায় রাখবো। সেটা থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করব। তখন প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে ওই যে বললাম আল্টিমেটলি আমরা আমাদের পছন্দের কথাগুলো শুনতে চাই। সো মিডিয়াও প্রত্যেকটা মিডিয়ার এরকম একটা টার্গেট গ্রুপ আছে। যেমন ইন্ডিয়ান মিডিয়া
তারা চিন্তা করে যে আমাদের যারা দর্শক তারা কি শুনতে চায়। সো তারা তাদের পছন্দ মতো কথাগুলো বলে। এমনকি যারা হিস্ট্রি লিখে তারাও জানে যে ভাই আমার এ বই কারা পড়বে। সো সেখানেও সে ওই কথাগুলোই লিখে। যাতে তার ওই ইতিহাস বইয়ের বিক্রি বা গ্রহণযোগ্যতা বাড়ে। আবার যিনি ইসলামের ইতিহাস লিখতেছেন বা উনি চিন্তা করতেছে ভাই আমার টার্গেট গ্রুপ হচ্ছে এরা। সো এরা যা পছন্দ করবে সে অনুযায়ী উনি লিখে। সো আল্টিমেটলি কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই আমি কোনো ইতিহাস বইতে দেখব যে এমন কিছু লেখা হইছে যেটা আমার চিন্তা বা আমার বিশ্বাসের সাথে কন্ট্রাডিক্টরি আমি সেই ইতিহাস বই কিনবও না, সেটা পড়বও না, পড়লেও সেটার সাথে আমি ডিসএগ্রি করব। সেটার রেফারেন্স আমি কোথাও দেব না। সো ঠিক এই একই রকমভাবে আমাদের যেটা করতে হবে মানে আমরা ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা Facebook, YouTube এ তাদের বক্তব্যই শুনি যাদের কথা আমার সাথে মিলে। মানে তার কথা যখন আমার সাথে মিলবে তখন আমি তার সাথে এগ্রি করব, তার কথা শুনবো। আর যদি তার কথা কোনো কারণে আমার সাথে না মেলে, তখনই আমি তাকে বয়কট করব, আমি তার সাথে ডিসএগ্রি করব, আনফলো করব ইত্যাদি, ইত্যাদি। কারণ হচ্ছে তার সাথে আমার মিলতেছে না। তার মানে আমি আমার পছন্দের কথাগুলো শুনতে চাই। সো আ জি, LinkedIn এ যুক্ত হতে পারছি না, ফলো দিয়েছি। জি, LinkedIn এ আমার যে কানেকশন লিমিট আছে, LinkedIn এ ৫০০ জনের বেশি কানেক্ট করা যায় না। সো আমার ৫০০ কানেকশন আ ফুলফিলড হয়ে গেছে। সো এরপরে আপনারা ফলো করতে পারবেন আরকি। LinkedIn এ ওই কারণেই ফলো অপশন। ফলো অপশন থাকে, ফলো করতে পারবেন। আচ্ছা। সো এনিওয়ে যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে একজনের তার মানে একজনের দৃষ্টিতে যেটা হেরোইজম সেটা কিন্তু আরেকজনের দৃষ্টিতে আবার আনএথিক্যাল বা অন্যায়। সো এক দেশে যেটা আইন আরেক দেশে আবার সেটা অপরাধ। এখন আমাদের দেশে যেটা আইন সেটা আবার আরেক দেশে অপরাধ। তাই না? যেমন ধরেন আমেরিকায় আ আপনি একাধিক বিয়ে করতে পারবেন না। এটা এখানে অপরাধ, ক্রাইম, এক বিয়ে। সো কিন্তু আমাদের ধর্মে বা আমাদের দেশে এরকম আইন আছে যে একজন একাধিক বিয়ে করতে হবে, করতে পারবে। সো এরকম। সো এ এ এক দেশের আইন মানে আমেরিকায় ধরেন আপনি গাড়ি চালাবেন হচ্ছে রাস্তার বাম পাশে। আ সরি রাইট সাইডে মানে ডান সাইডে। কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনি গাড়ি চালাবেন হচ্ছে লেফট সাইডে আর সেটাকেই আপনি বলবেন রাইট সাইড। বলে যে আমি মানে আপনার লেফট সাইডটাই হচ্ছে আপনার রাইট সাইড। কিন্তু আমেরিকায় আপনার রাইট সাইড মানে হলো রাইট সাইড। মানে আপনার রাইট সাইডে আপনি থাকবেন সেটাই হচ্ছে আপনার রাইট সাইড, অ্যাপ্রোপ্রিয়েট সাইড। সো এখন আপনি এখানে যদি উল্টা দিক দিয়ে গাড়ি চালান আরকি, আপনি রং সাইডে যদি গাড়ি চালান বা লেফট সাইডে গাড়ি চালান তাহলে আপনারে পুলিশ অ্যারেস্ট করবে, আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে। সো একজনের জন্য যেটা ইবাদত আবার আরেকজনের দৃষ্টিতে সেটা হচ্ছে শিরক। তাহলে একটা সামাজিক বা এই যে সাংস্কৃতিক ব্যবস্থার ভিতর দিয়ে মানুষ কিছু, কিছু নির্দিষ্ট ক্রিয়াকর্মে অভ্যস্ত হয়ে উঠে। মানে এই যে আশেপাশের মানুষদের সাথে চলতে, চলতে আমরা এরকম একটা রুলস, এরকম একটা নিয়ম নীতির মধ্যে আটকা পড়ি এবং সেগুলোকেই আমাদের কাছে মনে হয় যে এইটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে রাইট এবং সেসব ক্রিয়াকর্মের পক্ষেই আমরা যাবতীয় যুক্তি প্রমাণ জোগাড় করি। তাই না? যেমন ধরেন এই যে বাবরি মসজিদ ভাঙা, সেখানে মন্দির বানানো, সেটা নিয়ে আমি যত আলোচনাই করি আল্টিমেটলি ওই যে যেই তত্ত্বে বিশ্বাস করে সে এই পুরা দুনিয়া ঘুরে এ শুধু তার পক্ষে যেসব মতামতগুলো সেগুলাই শুধু গ্রহণ করবে। সেগুলাই সে জোগাড় করবে। যে তার পক্ষে কথা বলবে সাথে তার রেফারেন্স দিবে যে অমুকে বলছে, অমুক জায়গায় বলছে। সো সেগুলো আমরা জোগাড় করি। কিন্তু আমরা ভুলে যাই যে ভিন্ন পরিবেশে, ভিন্ন কালচারে অভ্যস্ত হলে ভিন্ন কিছুই আমাদের কাছে যৌক্তিক মনে হতো। তাই না? এখন যিনি হিন্দু ধর্মাবলম্বী, তাই না? উনি এই জিনিসটা ভুলে যান যে উনি যদি কোন একটা মুসলিম পরিবারে জন্মাতেন, উনি যদি কোন একটা আহলে হাদিস পরিবারে জন্মাতেন, তাহলে উনার কাছে আবার সেই কথাগুলোই যৌক্তিক মনে হতো। সো উনার মনে হওয়া বা উনি যদি উনার পছন্দ মতো কালেক্ট করেন যুক্তি, তাহলে আ তাহলে আর আল্টিমেটলি কোন নতুন কিছু শোনার দরকার নেই। যেটা আপনি বিশ্বাস করেন সেটাই আপনি লালন-পালন করেন, সেটাকেই আপনি ফিড করাতে থাকেন। আ কারণ আপনি বই পুস্তক যেখানেই আপনার বক্তব্য বা আপনার বিশ্বাসের পক্ষে কিছু যুক্তি পাওয়া যাবে সেটাই শুধু আপনি অ্যাকসেপ্ট করবেন। সো এটা হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট, এটা হচ্ছে আমাদের একটা আ এই কালচারের মধ্যে যখন আমরা থাকি সেটার মধ্যে দিয়েই আমরা আস্তে, আস্তে আমাদের মধ্যে সেই তৈরি হয়। আপনার কারণ এটা শুধু যে মানসিক তা না, এটার ইভেন শারীরিকও কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া আছে। তাই না? এখন যেমন ধরেন আমরা যে ধরনের খাবার খাই, খাবার খেয়েই আমরা অভ্যস্ত। এখন পিজ্জা, পাস্তা এগুলো খেয়ে কিন্তু আপনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।
মানে আমাদের আল্টিমেটলি পৃথিবীর যে প্রান্তেই থাকে আমাদের ওই যে ভাত, মাছ ওগুলোই খেতে হবে। এর বাইরে আমাদের পক্ষে কিন্তু শুধু পিজ্জা, পাস্তা, বার্গার-মার্গার খেয়ে বেশিদিন টিকে থাকা সম্ভব না। হ্যাঁ, হয়তো আপনি ১-২ বেলা ওকে ঠিক আছে। কিন্তু ৩-৪ দিন পর আপনি দেখবেন অস্থির হয়ে গেছেন কারণ আপনার ভাত খেতে হবে। তো এরকম। এখন আ যেমন ধরেন এখন আমেরিকানদের যেসব পোশাক-আশাক সেগুলো তারা যেভাবে করে আ সেইটা আবার আমাদের কাছে সেইসব পোশাক-আশাক ওরকম গ্রহণযোগ্য মনে হবে না। তো কথা হচ্ছে যে, আমরা যেই আ জীবনযাত্রা, যে জীবনযাত্রার ভেতর দিয়ে বেড়ে উঠছি। আর আমাদের আশেপাশে অনেক রকমের প্রফেশন আছে। হ্যাঁ? ১ম কথা হচ্ছে অনেক প্রফেশন আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ হচ্ছে আমরা এই প্রফেশন গুলো আমাদের যারা সারাউন্ডিংস এ যারা যেসব মানুষরা আছে তারা আমাদের মাথায় কিছু সার্টেন প্রফেশন আ ইনস্টল করে দিচ্ছে। যেমন আমি এই প্রফেশন গুলো সমালোচনা করতেছি না which is perfectly fine. কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এগুলা কিছু জিনিস আছে যেগুলো একেবারে ওভার এস্টিমেটেড কিছু প্রফেশন এবং যে কারণে সেখানে কিছু unnecessary ক্রাউড তৈরি হচ্ছে। হ্যাঁ? এবং যেমন এই কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম আমরা 12th ফেইল। সো সেখানে বিসিএস কে এবং দারিদ্র্যকে মোটামুটি এমনভাবে গ্লোরিফাই করা হইছে যে অত্যন্ত দরিদ্র পরিবারের একজন শেষ পর্যন্ত আ আপনার আইপিএস অফিসার হয় আরকি। মানে ইন্ডিয়ায় যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সেখানে উনি কোয়ালিফাই করে এবং সেটার জন্য খুবই টাফ এক্সাম মানে খুবই কঠিন একটা পরীক্ষা দিয়ে তারপরে সে সেটাতে পাস করতে হয়। সো যাই হোক তার অনেক লিমিটেশনস থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সে ওই পরীক্ষায় পাস করে এবং সেটা নিয়ে সিনেমা তৈরি হইছে এবং এটা সত্য ঘটনা অবলম্বনে আরকি। তো এটা আ খুব রেয়ার স্টোরি না। এট লিস্ট আমি তো এসাম হলে ছিলাম। আ এসাম হল থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করে। ইনফেক্ট আমি যে রুমে ছিলাম আমরা রুমে ৮ জন ছিলাম। ৮ জনের মধ্যে ৪ জনই আ বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করছে। কিন্তু পরে আবার কয়েকজন আবার এই চাকরি ছেড়েও দিয়েছে। যেমন আমারই একজন রুমমেট উনি আ আ বিসিএস প্রশাসনে ছিল। পরে ৩-৪ আ ৩ বছরের মতো করছে উনি। তারপরে রিজাইন করছে। রিজাইন করে নিজে একটা ব্যবসা-ট্যাবসা দিয়ে এখন বরং উনি ব্যবসায় ভালো করতেছে আরকি। সো এখন প্রশ্ন হচ্ছে যেটা সেটা হচ্ছে তো উনার কাছ থেকে শুনলাম যে, "তা আপনি ছাড়লেন কেন?" কারণ এটা তো স্বপ্নের চাকরি। বিসিএস প্রশাসন মানে কি উনি ওই যে আ বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল ঢাকার বাইরে। পরে উনি বলল যে, "না, এগুলো বাইরে থেকে দেখে মানুষ যেরকম মনে করে বাস্তবে এরকম না।" ১ম কথা হচ্ছে খুবই কম বেতন। সো সেটা উনার জন্য আরকি যেটা উনি মনে করছে যে, "এত কম বেতনে আসলে আমার পক্ষে সারভাইভ করা সম্ভব না। কারণ আমি তো আর ঘুষ ঘাস নেব না।" সো এত কম বেতনে আসলেই খুব ডিফিকাল্ট সারভাইভ করা ১ আর মানে খুবই আ মানে কষ্টকর জীবনযাপন। কিন্তু উনি বিজনেসের স্টুডেন্ট হিসেবে বিজনেস করে উনি আরো অনেক বেশি পয়সা রোজগার করতে পারে। যেটা আমাদের এই যে খালেদ মহিউদ্দিন ভাইও কিন্তু উনি ইয়েতে ছিল। আ বিসিএস প্রশাসনে ছিল, ম্যাজিস্ট্রেট ছিল আরকি। ওখান থেকে রিজাইন করার পরে উনি সাংবাদিকতায় গেলেন। কারণ উনার কাছে এবং উনিও নিজে এই কারণটাই বলছে যে, "এত কম বেতন, এত কম বেতনে আমার পক্ষে সারভাইভ করা কঠিন।" সো সেটা এক জিনিস। আর ২য় কথা হচ্ছে যেটা, সেটা হলো এই রিসেন্টলিও একজন সরকারি কর্মকর্তা, উনিও বিসিএস প্রশাসনে ছিলেন। উনিও রিজাইন করছে ৮০ দিনের মাথায়। তো কেন? কারণ উনি বলল যে, "এখানে পার্সোনাল লাইফ বলে কিছু নাই।" কারণ তাদের কোনো ছুটি-ছাটা নাই। আমাদের অনেকের ধারণা হচ্ছে যে বিসিএস প্রশাসনে যারা আছে এদের ইচ্ছা হলে এরা আসবে চাকরিতে, ইচ্ছা হলে আসবে না। ব্যাপারটা মোটেও এরকম না। মানে এখানে আ সিরিয়াস লায়াবিলিটি আছে। হ্যাঁ, আপনার চাকরি সহজে যাবে না। কিন্তু চাকরি যাওয়ার থেকে আরো কঠিন অবস্থা হবে যদি আপনি এসব চাকরিতে অবহেলা করেন। কারণ এসব খুবই সেনসিটিভ রেসপনসিবিলিটি তো। মানে ওএসডি হবেন, তারপর হচ্ছে মামলা-টামলা দিয়ে জেল-টেল হয়ে যাবে যদি এসব চাকরিতে অবহেলা করেন আরকি। সো অবহেলা করার কোন সুযোগ নেই। আপনাকে হয় চাকরি করলে চাকরি করার মতোই করতে হবে অথবা চাকরিতে আপনাকে রিজাইন দিতে হবে। যদিও চাকরি ছাড়া কম্পারেটিভলি কঠিন। মানে সহজে আপনার চাকরি যাবে না। ইউনিভার্সিটির চাকরি বা সরকারি চাকরি সেই জায়গায় একটু জব সিকিউরিটি আছে। বাট মানে আপনার শুক্র শনি নাই কোন। ৯ টা ৫ টা নাই। অন্তত অফিসার যারা আছে, পুলিশের অফিসার যারা আছে তাদের কোন ৯ টা ৫ টা নাই। তাদের কোন শুক্র শনি নাই। 24/7 তাদের ডিউটি। সো আমরা যারা মনে করি যে সেটা তো একেবারে স্বপ্নের একটা জীবন, বিরাট বাংলো, এই সেই আটদালি। এগুলো একটা সময় গিয়ে হয় হয়তো অনেক উপরের দিকে যখন যাবেন এবং সেখানেও অনেক রকমের রেসপনসিবিলিটি আছে। অনেক আনওয়ান্টেড এক্সপেরিয়েন্স হয়। আবার অনেক ভালো কিছুও হয়। মানে আমি বলতেছি না যে এই জবগুলো কিন্তু এগুলা
সম্পর্কে সাধারণ মানুষের ধারণা একরকম। যখন আপনি প্র্যাকটিক্যালি সে চাকরিতে যাবেন, তখন আপনার মনে হবে যে, "ও আমি এরকম মনে করছিলাম, বাস্তবে এটা এরকম না।" তো এইটা হচ্ছে গিয়ে বিষয়। মানে এখন এগুলা এই যে একটা জিনিস যে মোটামুটি আপনি একটা বিসিএস জব পেলেন বা ডাক্তার হলেন মানে আপনি পুলসিরাত পার হয়ে গেলেন। এই ধারণাটা ভুল। তাই না? একজন এমবিবিএস ডাক্তার মানে ধরেন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল থেকে পাস করা একজন এমবিবিএস ডাক্তারের সেলারি কত হইতে পারে এটা আমাদের বেশিরভাগ মানুষের ধারণা নাই। একজন এমবিবিএস ডাক্তার যার আর কোন ডিগ্রি নাই মাত্র এমবিবিএস পাস করছে এরকম একজন ডাক্তারের সেলারি হচ্ছে ৳২০,০০০ বাংলাদেশী টাকায়। অনলি ২০,০০০ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলারি, এভারেজ সেলারি। এর মধ্যে যাদের খুব ভালো কানেকশন-টানেকশন আছে তারা হয়তো ২৫,০০০ এ স্টার্ট করতে পারে। অ্যান্ড দেন আস্তে, আস্তে আপনি ৩-৪ বছর যদি কাজ করেন, ৩-৪ বছর পরে আপনার বেতন ৳৩০,০০০ হবে। এটা হচ্ছে একজন ডাক্তারের স্ট্যান্ডার্ড সেলারি। অথচ ডাক্তারদের রেসপনসিবিলিটি, রিস্ক অনেক বেশি। সো আ আচ্ছা, এই যে আমাদের খোকন ভাই উনি বিসিএস পাস করে আমেরিকায় চলে আসছেন। দারুণ। আসলে আমার বন্ধুরা প্রায় সবাই ডিস্ট্রিক্ট জাজ কিন্তু রাত ৯ঃ০০-১০ঃ০০ পর্যন্ত রায় লিখতে, লিখতে জীবন শেষ। ২-১ বছর পর তারা সবাই অবসর নিবে এবং কাজের দায়িত্বে কথা সত্য। জি, এই যে আ খোকন ভাই মিশিগানে থাকেন। জি, উনি লয়ের স্টুডেন্ট। সো লয়ের স্টুডেন্টদের অবশ্য অনেকে বিসিএস পরীক্ষা দিয়ে জাজ হয়। সো আপনারা ওই যে 'জলি এলএলবি 2' তে দেখছেন। ওইখানে অবশ্য জাস্ট কিছু প্র্যাকটিক্যাল কথা বলছে আরকি যেটা বাস্তব চিত্র। কিন্তু কিছু, কিছু সিনেমায় তো সেটা এমনভাবে দেখানো হয় আরকি। জাজদের যে জীবনযাত্রা বা এজলাস-টেজলাস ওরকমটা হয় জীবনের শেষ পর্যায়ে গিয়ে বা ওই যে সুপ্রিম কোর্টে যারা প্রধান বিচারপতি-টিচারপতি হয়। সো ওনাদের কিছু বিষয় থাকে আরকি। সো সেই জায়গায় খুব কম মানুষই আল্টিমেটলি যেতে পারে বা সেই জায়গায় যাওয়ার প্রক্রিয়া ওই যে বললাম না সব জায়গাতেই আপনার স্কোপ তো আছেই। কিন্তু আম আ হ্যাঁ, বাংলো পেতে হলে জেলা প্রশাসক হতে হবে। এখন ১১০০ প্লাস জি, এই যে ১১০০ প্লাস হচ্ছে ডেপুটি সেক্রেটারি থেকে আ ৬৪ জন ডিসি হয়। জি, আপনার আ ডেপুটি সেক্রেটারি থেকেই ডিসি হয়। মানে উপসচিব যারা উপসচিব থেকে ৬৪ জনকে ৬৪ জেলার জন্য ডিসি নিয়োগ করা হয়। কিন্তু উপসচিব ১১০০ আমার মনে হয় এখন আরেকটু বেশি আছে। কারণ ইদানিং তো এই যে ইলেকশনের আখ্যান দিয়ে আবার নতুন করে আরো কিছু প্রমোশন দেওয়া হইছে। সো ৬০০ র উপরে এসপি আছে। কিন্তু আল্টিমেটলি জেলা তো হচ্ছে ৬৪ টা। সো সব এসপির আসলে জেলা নাই। কিন্তু এরা নামে এসপি। এখন আবার এরকম কিছু প্রমোশন দেয়া হচ্ছে। সো বাট স্টিল বিসিএস এর জব ওয়ান অফ দি বেস্ট জব। আমি এটুকু বলব যে আপনি যদি বিসিএস এ ভালো করতে পারেন, সেটাকে আমরা করতেছি না। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি চাকরিতে যাবেন, তখন আপনি দেখবেন যে না, আপনি যেমন ধরেন আর্মিতে। আর্মিতে আর্মিতে যারা অফিসার হয় তাদের সবাই তো আর ব্রিগেডিয়ার হয় না। মানে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল পর্যন্ত যেতে পারে এরকম আর্মি অফিসারের সংখ্যা লট লেস দ্যান 1%। মানে যত আর্মি অফিসার এর মধ্যে আপনার ধরেন 80% আর্মি অফিসার মেজর থেকে রিটায়ার করবে। মেজরের উপরে 80% যেতে পারবে না। কারণ মেজর পর্যন্ত মোটামুটি সিস্টেমেটিক আপনি জাস্ট একটা সার্টেন টাইমে গিয়ে আপনি ক্যাপ্টেন হবেন, মেজর হবেন। ব্যাস। এরপরে লেফটেন্যান্ট কর্নেল থেকে উপরের দিকে যাবে 20%। লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ারের উপরে তো আপনি ধরেন লেস দ্যান 1%। 1% অফ 99% অফিসারই ব্রিগেডিয়ারের উপরে যেতে পারবে না বা ব্রিগেডিয়ার পর্যন্ত যেতে পারবে না। সো এখন তো এজন্যই যে আপনি শুধু একটা চাকরি পাওয়া বা সেই জায়গাতেও যারা প্র্যাকটিক্যালি চাকরি করছে তারা জানে যে এখানে আমার কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। এটা কোনো ফান ফ্যাক্টর না। এটার সাথে কিছু রেসপনসিবিলিটি যুক্ত। এটার সাথে কিছু চ্যালেঞ্জেস ইনভলভ। সো সেইসব জিনিসগুলো এবং এটার সাথে মানে কিছু জিনিস আছে যে জিনিস আপনার পছন্দ হবে না। সেটা আর্মিতেও যদি আপনি চাকরি করেন, আপনার অনেক অপছন্দের কাজ আপনাকে করতে হবে। তাই না? এরকম অনেক অফিসিয়াল আছে। তো এবং সরকারি চাকরিতে যেটা হয় যদি আপনি এই যে বললাম না যে বিসিএস প্রশাসন-টশাসন। তো এরকম আপনার সিনিয়র অফিসার আপনাকে বলবে যে, "হ্যাঁ, এই যে সজল সাহেব এই ফাইলটা একটু সই করে দেন।" এখন কথা হচ্ছে যে ফাইলটা তো আমি সই করে দিব। এখন আমার সিনিয়র যদি বলে আমার তো ফাইল না সই করে উপায় নাই। কিন্তু ফাইল সই করা মানে রেসপনসিবিলিটি কিন্তু আমি নিলাম। কিন্তু কয়েকদিন পরে যখন ধরা হবে তখন কিন্তু ধরবে আমাকে। তখন কিন্তু ওএসডি করবে আমাকে। সো এরকম অনেক ঘটনা ঘটে আমরা মাঝে, মাঝে সিনেমায় দেখি। যে উপরের অফিসাররা যখন নিচের অফিসারদেরকে বলে তখন খুব ওরকম সিঙ্গা মার্কা অফিসার হইলে বলে যে, "হ্যাঁ, তুমি রিটেন দাও। রিটেন দিলে আমি তাইলে এটা করব।" তো রিটেন দেয় না। তারা ওরাল অর্ডার দেয়। আপনাকে এমনি বলবে যে, "এটা সাইন করে দেন, এই ফাইলটা ছেড়ে দেন।" কিন্তু শেষ পর্যন্ত যখন ওইটার কোন ইনকোয়ারি-টিনকোয়ারি হবে তখন ধরা খাবেন আপনি।
সে বলবে যে, "ভাই এটা তো আমার দেখার বিষয় না। এটা তো সদর সাহেব দেখবে।" সো তখন ধরাটা আপনি খাবেন। কারণ এটা আপনার ডিউটি। সো এরকম অনেক আনওয়ান্টেড এরকম অনেক আ অনেক কিছুই ঘটবে আ আ সব চাকরিতে। আর ওই যে বললাম ডাক্তার যারা, ডাক্তারদেরও এরকম সেলারি শুরু হয় কিন্তু ২০-২৫,০০০ টাকা দিয়ে মানে প্রাইভেটে। আর বিসিএস এর তো আর বেতন খুব বেশি না। বিসিএস এর চাকরিতে বেতন খুবই সামান্য। আ সবার ওই যে কোয়ার্টার-টোয়ার্টার যেগুলো আছে ইনিশিয়ালি আ মানে সেটাও খুবই যৎসামান্য আরকি। আস্তে, আস্তে যখন আপনি অনেক সিনিয়র হবেন, তো সেটা হইতে তো এই যে ২০-২২ বছর হয়ে যায়। সো সেরকম কিছু ব্যাপার আছে। তারপরে আমরা জানি যে পেনশন-টেনশন, প্রভিডেন্ট ফান্ড তো এগুলো এখন বেসরকারি চাকরিতেও আছে। তারপরে অনেক আ এরপরে ব্যাংক জব করা কি হারাম? আচ্ছা সেটা আবার অন্য আলোচনা। এক কথায় উত্তর দেয়া যাবে না। আ ব্যাংক জব করা হারাম কিনা আ এক কথায় উত্তর দেব না। এক কথায় উত্তর দিলে এগুলো নিয়ে আবার নানান রকমের তৈরি হয়। আমি হয়তো ব্যাংকিং নিয়ে পরে আলোচনা করব কোন এক সময়। সো আ যাই হোক এগুলা আমাদের কিছু ট্র্যাডিশনাল ফতোয়া আরকি। আমরা অবশ্য একটা ট্রায়ালও করছিলাম হচ্ছে এই যে ব্যাংক থেকে ঋণ নেয়া নিয়ে আমাদের ট্রায়ালগ আলোচনা আছে সেখান থেকে আপনি কিছু ধারণা পাবেন। সেটাতে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি। ব্যাংকিং আ ট্রান্সেকশন মানে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করা, ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা, সেসব নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। সো আ এখন কথা হচ্ছে হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এটা ফিরোজ ভাই খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস এড করছেন। সেটা হচ্ছে জেলা প্রশাসক থেকে যখন আপনি প্রমোশন পাবেন তখন আবার আরেক রকম হিসাব। মানে জেলা প্রশাসকের একটা বড় বাংলো-টাংলো থাকে। আ এরপরে যখন উনি প্রমোশন পায় আরকি, উপসচিব থেকে যখন প্রমোশন পেয়ে উনি উপরের দিকে যায় আরকি। আ তখন আবার উনাকে আ তখন আর ওই শান-শওকত থাকে না। যখন ঢাকায় চলে আসে তখন আবার ছোট্ট একটা রুম, ছোট্ট একটা বাড়ি আ এরকম। তো মানে এই সরকারি চাকরিতে এরকম এগুলো ম্যাজিক্যাল চেয়ার আরকি। এই আপনার এখানে বদলি ওইখানে যাবেন, এই হঠাৎ এ এরকম একটু আছে, আবার আরেক জায়গায় আপনাকে পাঠায় দিবে। আবার কোন একটা আপনার ডিপার্টমেন্টাল যেসব জবগুলো আছে সেগুলোতে এরকম। তো সুবিধা-অসুবিধা মিলিয়ে আরকি। কিন্তু আমরা হয়তো ওই এক্সাম্পল গুলো দেখি একবারে টপ লেভেলের যে হ্যাঁ, সেনাপ্রধানের যে প্রোটোকল, তার যে বাংলো, তার যে সামনে গার্ড, পিছনে গার্ড। সো এখন আপনি আর্মিতে গেলেই আপনি সেনাপ্রধান হবেন ব্যাপারটা তো এরকম না। বা আর্মিতে গেলেই আপনার দেড়দণ্ড ক্ষমতা থাকবে তা না। ক্ষমতা যখন থাকে তখন তার আশেপাশে আবার তার উপরে নজরদারিও থাকে। তার বরং আরো নানান রকমের বিপদও আছে। মানে আমাদের উপর যতখানি না সাধারণ মানুষ যতখানি ফ্রিডম এনজয় করে, কোন আর্মি অফিসার অত ফ্রিডম এনজয় করে না। বরং তাদের অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে। অনেক জায়গায় কথাবার্তা অনেক হিসাব করে বলতে হয়। অনেক কথা তারা বলতে পারে না। তাই না? যেমন আপনি আমেরিকায়ও যদি আপনি পুলিশে জব করেন, আপনি সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট থাকতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় কোন সামাজিক ইস্যুতে আপনি কথা বলতে পারবেন না। এগুলা কেউ কমপ্লেইন করলে আপনার চাকরি চলে যাবে। সো বাংলাদেশেও তাই। বাংলাদেশেও খুব বিপদ। মানে অনেকেরই এসব সোশ্যাল মিডিয়া-টিডিয়া ব্যবহার করতে গিয়ে পরে চাকরি-টাকরি হারাইছে। বিভিন্ন রকমের ডিপার্টমেন্টাল জেরা-টেরা তে অনেকে আবার সেগুলো করে না। এখন আসেন অনেক রকমের প্রফেশন আছে যেগুলোকে আমরা আসলে প্রফেশন মনে করি না। কারণ সেগুলো সামাজিকভাবে অতখানি এস্টাবলিশড না। যেমন কনটেন্ট ক্রিয়েশন। এখন কনটেন্ট ক্রিয়েশন এর যে বিষয়টা, এই যে Facebook, YouTube এর যে কনটেন্ট ক্রিয়েশন, এখন আমাদের দেশে আপনার হয় যে আম এই যে ফ্রিল্যান্স ইকোনমি। আমরা এখন যে ইকোনমিতে বসবাস করি এটাকে বলে ফ্রিল্যান্স ইকোনমি। ফ্রিল্যান্স ইকোনমিতে এই যে ফ্রিল্যান্সার শুনি আমরা মানে ফ্রিল্যান্স ওয়ার্কফোর্স। তারপরে হচ্ছে আপনার এই যে ফ্রিল্যান্স সেলস ফোর্স। আপনারা অনেকেই এই যে মাল্টি লেভেল মার্কেটিং, ডিরেক্ট সেলিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম শুনছেন। এগুলো নিয়ে আমি অবশ্য পরবর্তীতে আলাদাভাবে আলোচনা করব। এগুলো অনেক টেকনিক্যাল টার্ম আছে অনেকে পুরোপুরি বুঝতে পারে না। সো এগুলো হচ্ছে মেইনলি ফ্রিল্যান্স সেলস জব। এখন ফ্রিল্যান্স সেলস জব সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং টা কি? মানে এগুলো ডিরেক্ট সেলিং এর একটা সাব ভ্যারিয়েশন আরকি। সংক্ষেপে বলি, যেমন ধরেন Amazon অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই যে Amazon যে ট্রিলিয়ন ডলারের কোম্পানি এর মধ্যে সিংহভাগ অবদান হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটারদের। সো এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানে না। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি কোন একটা কোম্পানির চুক্তিবদ্ধ একজন সেলসম্যান। মানে Amazon এর ওয়েবসাইটে যদি আপনি যান নিচে দেখবেন একটা বাটন আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সেখানে ক্লিক করলে আপনি আপনার ওই যে Facebook এর অ্যাকাউন্ট খোলার মতো ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট ওফ বার্থ এগুলো দিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করে দিবেন। তাইলেই আপনি Amazon এর অ্যাফিলিয়েট।
তো অ্যাফিলিয়েট মার্কেটার মানে হচ্ছে এবার আপনি Amazon এর যেকোনো একটা প্রোডাক্ট আপনি যদি সেল করে দিতে পারেন, তাহলে সেখান থেকে Amazon আপনাকে কমিশন দিবে। এখন সেলটা কিভাবে করবেন? যেমন ধরেন আপনি যেকোনো একটা যখন আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগইন করবেন, তারপরে Amazon এর যেকোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। সেখানে আপনাকে একটা অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মানে ওই প্রোডাক্টটা। তো এবার ইন্টারনেটে আপনি যখনই কেউ আপনার ওই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবে সে Amazon এর ওয়েবসাইটে চলে যাবে। ধরেন আমি এখন আমার Amazon এর অ্যাপ আছে আমার মোবাইলে এবং আমি ইন্টারনেটে আপনার ওই লিংকটা দেখলাম। সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি Amazon এ চলে যাবো। আমার যে Amazon এর অ্যাপ সেই অ্যাপে আমি চলে যাবো এবং সেখানে আমার ব্যাংক ইনফরমেশন, আমার শিপিং অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস সবকিছু আগে থেকে সেট করা আছে। কারণ আমি Amazon এর রেগুলার কাস্টমার। আমি Amazon থেকে রেগুলার প্রোডাক্ট পারচেজ করি। সো আমি তখন সেখানে গিয়ে ওই প্রোডাক্টটা কিনলাম। কিন্তু এই সেলটা আপনার। কারণ আমি আপনার অ্যাফিলিয়েট লিংক ধরে গিয়ে Amazon থেকে সেই প্রোডাক্টটা পারচেজ করছি। সো Amazon আপনাকে একটা কমিশন দিবে। সো সেটা একেক ধরনের প্রোডাক্টে একেক রকম কমিশন। সো আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটার তখন আপনি সেটা রিসার্চ করে দেখবেন যে কোন প্রোডাক্টে কেমন কমিশন, কোনটা আপনি আল্টিমেটলি সেল করতে পারবেন। সো এখন সেল আপনি তো আর শুধু ইন্টারনেটে আপনার অ্যাফিলিয়েট লিংক প্রমোট করলেই মানুষ সেখানে ক্লিক করবে না। সো সেল কিভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে। মেইনলি অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল হয় হচ্ছে থ্রু কনটেন্ট ক্রিয়েশন। যে কারণে ইন্টারনেটে আমরা যত ওয়েবসাইট দেখি এগুলো মূলত কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েশন। মানে এছাড়া YouTube চ্যানেল। লেটস সে ফর এক্সাম্পল আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরেন আমি আমার কনটেন্টের সাথে রিলেটেড একটা প্রোডাক্ট আমি কোন একটা ভিডিওতে ধরেন আমি আ একটা রিভিউ দিচ্ছি, একটা সফটওয়্যারের রিভিউ যে আপনারা এই কাজটা কিভাবে করবেন, এই সফটওয়্যার দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। যেমন ধরেন আমি একটা ভিডিও তৈরি করলাম ভিডিও এডিটিং এর উপরে। যে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। সো এখন আমি কি দিয়ে ভিডিও এডিট করি? লেটস সে আমি Camtasia দিয়ে ভিডিও এডিট করি। সো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা Camtasia দিয়ে ভিডিও এডিট করেন। ওকে। সো আমি ভিডিও এডিটিং এর উপর একটা টিউটোরিয়াল দেখাবো এবং এরপরে আমি দেখাবো যে হ্যাঁ, আপনারা যদি কেউ এই Camtasia দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে আমি আমার ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন দিয়ে রাখছি। সো আপনারা সেই ডেসক্রিপশনে গিয়ে এই Camtasia ডাউনলোড করতে পারবেন অ্যান্ড Camtasia র আবার পেইড ভার্সন আছে। আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে তার আপনি পাইরেটেড ভার্সন ব্যবহার করতে পারবেন না। আপনাকে পয়সা দিয়ে এটা কিনতে হবে। সো লাইক $100 $100 দিয়ে আপনি যখনই Camtasia ইনস্টল করবেন সেখান থেকে আমার 40% কমিশন। এখন ধরেন আমি আমার ওই যে ভিডিওটা আমি Camtasia র টিউটোরিয়াল একটা তৈরি করলাম সেটার নিচে আমি ভিডিও ডেসক্রিপশন এ যে লিংকটা দিয়ে দিব সেটা আমার অ্যাফিলিয়েট লিংক। সো ওই সব এখন যত সফটওয়্যার ইন্টারনেটে যত প্রোডাক্ট বিক্রি হয় সবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এবং এই যে যত কনটেন্ট ক্রিয়েটররা তারা মেইনলি এই আ ইনকাম করে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট ইনকাম থেকে আর আরেকটা হচ্ছে বিজ্ঞাপন। যেমন ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে, "ভাই আপনি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলেন এইটা আ কোন কোম্পানির মাইক্রোফোন?" তা আমি তখন বললাম যে, "হ্যাঁ" এখন ধরেন আমি এরকম একটা ভিডিও বানালাম সেখানে আমি এইটার একটা রিভিউ দিলাম। এখন আপনারা যদি এই মাইকটা কিনতে চান তাহলে ওই ভিডিও ডেসক্রিপশন এ আমি একটা লিংক দিয়ে দিলাম। এটা Amazon থেকে আমি কিনছি। আমি ধরেন ওই Amazon এরই এইটার যে আমার প্রোডাক্টটা সিলেক্ট করলাম, সেখানে আমার অ্যাফিলিয়েট লিংকটা আমার YouTube ভিডিওর নিচে দিয়ে দিলাম। তো আপনি চিন্তা করলেন ঠিক আছে তাহলে আমার এক্সাক্টলি সজল ভাইয়ের যে মাইকটা আমার এটাই দরকার। সো আপনি সেই অ্যাফিলিয়েটেড লিংকে ক্লিক করে Amazon এ চলে গেলেন। Amazon থেকে আপনি কিনবেন। সো সেখান থেকে আমার একটা কমিশন থাকবে। এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোটামুটি পৃথিবীর প্রায় সব কোম্পানিরই অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে ইনক্লুডিং Nike, Adidas এরপরে হচ্ছে Amazon অ্যাফিলিয়েট প্রোগ্রাম সবচেয়ে বড়। আ আপনার এছাড়া অনেক সফট প্রোডাক্ট যেগুলো যেমন ধরেন বিভিন্ন রকমের সফটওয়্যার, অ্যাপ সেগুলোরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো অনেকে অ্যাপ রিভিউ আর ভিডিও বানায়। তারপরে হচ্ছে হোম সিকিউরিটি সিস্টেম এরকম অনেক কিছুর রিভিউ। সো সেটার নিচ দিয়ে তারা তাদের অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেয়। সো এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং এরপরে হচ্ছে আপনার Fiverr, Upwork এ অনেকে ফ্রিল্যান্স তারা কোনো একটা স্কিল শিখে ভিডিও এডিটিং আর্ট মানে কপি রাইটিং। সো সেগুলো যখন তারা শিখে তো সেইটা তারা তাদের আ প্রোফাইলে এড মানে সেটা সেখানে তারা একটা অ্যাকাউন্ট খুলে সে সার্ভিসটা অফার করে। সে সার্ভিসটা অফার করে এবং কেউ হয়তো Fiverr বা Upwork থেকে তাকে হায়ার করল। যে ঠিক আছে তুমি আমার ভিডিও এডিট করে দাও। তো তাকে সে সেখান থেকে ইনকাম করে। এখন কথা হচ্ছে যে এই যে প্রফেশন গুলো, এই প্রফেশন গুলোর মধ্যে সম্ভাবনা আছে বা অনেকে মাল্টি লেভেল মাল্টি লেভেল মার্কেটিং যেটা, যেখানে এটাও অ্যাফিলিয়েট মার্কেটিংই। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কিছু জায়গায় আপনাকে একটা মানে যিনি সেল করে শুধু উনি কমিশন পায়। হ্যাঁ?
ওকে, Envato অ্যাফিলিয়েট নিয়ে কিছু বলেন। Envato অ্যাফিলিয়েট মানে হচ্ছে মানে Envato Element নামে একটা ওয়েবসাইট আছে। সেটা সবারই আপনার এই যে আ স্টোরি ব্লক আছে। Envato Element আছে। এরপরে স্টোরি ব্লকস, আ আ এরপর Shutterstock। মানে ইন্টারনেটে যত রকমের সার্ভিস আছে সবারই অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। মানে অলমোস্ট সব কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছাড়া কোন প্রোডাক্ট এখন সেল করা প্রায় অসম্ভব। সো সবাই অ্যাফিলিয়েটদেরকে কমিশন অফার করে। সো এখন এই Envato এলিমেন্ট হচ্ছে আমরা ওই যে ভিডিও এডিট করার সময় বিভিন্ন রকমের এলিমেন্ট দরকার হয়। লেটস সে ভিডিও ফুটেজ, সাউন্ড ইফেক্ট, তাই না? এগুলো আপনি আরেকজনের ভিডিও থেকে ব্যবহার করতে পারবেন না। তাহলে কপিরাইট স্ট্রাইক খাবেন আরকি। মানে YouTube হচ্ছে আপনার ভিডিও ডিলিট করে দিবে। সো এজন্য আপনাকে অবশ্যই এটা লাইসেন্সড আ এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো সেটার জন্য একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে, একটা পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে Storyblocks। সেখানে আপনি অসংখ্য মানে মিলিয়নস অফ ভিডিও ফুটেজ পাবেন। প্রফেশনাল কোয়ালিটি ভিডিও ফুটেজ পাবেন। সেগুলো আপনি যত খুশি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কারণ এরপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, বিভিন্ন রকমের সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সাউন্ড ইফেক্ট, আ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের টেমপ্লেট, আ স্টিল ইমেজ, যেগুলো আমরা ভিডিওতে ব্যবহার করি, সেগুলোর সবকিছু আপনি সেখানে পাবেন। ট্রানজিশন, এই যে ভিডিওর মধ্যে ট্রানজিশন ব্যবহার করি, এগুলা স্টোরি ব্লক। এখন এগুলো সবগুলোরই পেইড সাবস্ক্রিপশন। আপনাকে পয়সা দিতে হবে। সো Envato Element I believe $200 এর মতো, 200 সাম এরকম পার ইয়ার সাবস্ক্রিপশন। আর Storyblocks এর আরেকটু বেশি। Storyblocks $300 এর মতো। এখন আপনি কারো একজনের রেফারেন্স ধরে যদি আপনি নেন, যেমন ধরেন এখন এই যে Envato Element এর উপরে আমি যাদের YouTube নিশ আরকি, যারা YouTube এর উপরে বিভিন্ন ভিডিও বানায়, তারা এরকম সাউন্ড, লাইট, ক্যামেরা, লেন্স এগুলো নিয়ে তারা কথা বলে এবং ওই নিচে তারা আবার লিংক দিয়ে দেয়। যে আপনি নিচের লিংকে গিয়ে এই লেন্সটা কিনতে পারবেন। যে এক্সাক্ট লেন্সটা আমি ব্যবহার করি। তারপরে হচ্ছে বা এই লাইটটা যদি আপনি কিনতে চান তাহলে আমি নিচে লিংক দিয়ে দিব যে এক্সাক্ট লাইটটা আমি এই মুহূর্তে ব্যবহার করতেছি, যে এক্সাক্ট মাইকটা আমি ব্যবহার করতেছি বা যেটা রিভিউ দিচ্ছি সেটার লিংক দিয়ে দেয় আরকি। সো এরকমই অনেকে Envato Element, তারপরে হচ্ছে আপনার এই Storyblok, Shutterstock, Adobe Premiere এগুলোর একটা রিভিউ দেয়। সো এই রিভিউ দিয়ে নিচে লিংক দিয়ে দেয়। ওইটা উনার অ্যাফিলিয়েট লিংক। যত সফটওয়্যার আছে সবারই অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো আপনি সবগুলোরই অ্যাফিলিয়েট হয়ে সেসব লিংক প্রমোট করে ইনকাম করতে পারেন। আর মাল্টি লেভেল মার্কেটিং বলা হয় হচ্ছে যেখানে একাধিক লেভেলে কমিশন দেওয়া হয়। সেটা একাধিক লেভেলে কমিশন দিলেই সেটা মাল্টি লেভেল মার্কেটিং। এখন একাধিক লেভেলে কমিশন দেয়ার সাথে কিছু স্ট্র্যাটেজিক এবং বিহেভিয়ারাল পার্থক্য আছে। যখন আপনি যেমন ধরেন আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটার তখন আমি এটা আপনাকে এক্সপ্লেইন করতে যাব না। যে আমি কিভাবে পয়সা রোজগার করি। কারণ আপনাকে এটা শিখিয়ে আমার কোন লাভ নাই আল্টিমেটলি। কিন্তু যখনই মাল্টি লেভেলে কমিশন দেওয়া হয় তখন আরেকজনকে সে কনভিন্স করে এই বিজনেসটায়। যে ঠিক আছে তুমিও এই এই কাজটা করে ইনকাম করতে পারো এবং সে তখন তাকে একটা সাপোর্ট দেয়, একটা সার্ভিস দেয়। যে ঠিক আছে, I will help you to build this business। তাই না? যদি সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং মানে এনি ফর্ম আরকি, কনটেন্ট ক্রিয়েশন, যেমন ধরেন YouTube যদি এখন মাল্টি লেভেলে কমিশন দেয়। যে ঠিক আছে। যেমন ধরেন YouTube এ এখন আমার যে চ্যানেল সেখান থেকে যা রেভিনিউ আসে সেটা আমার। সো আমি আপনাকে এটা শিখাইতে যাব না যে কিভাবে YouTube চ্যানেল বিল্ড করতে হয়। কারণ এটা শিখিয়ে আমার লাভ নাই। হ্যাঁ, সেটা আবার আনঅফিশিয়ালি সেটা করে অনেকে। কারণ অনেকের আবার YouTube চ্যানেল আছে তারা সেই নিশে কথা বলে। সেইটাতে আপনি যখন তাকে সাবস্ক্রাইব করবেন, তার ভিডিও দেখবেন, সে বিজ্ঞাপন থেকে ইনকাম করবে। সেখানে তার একটা স্বার্থ আছে। আর আরেকটা হচ্ছে আ যেটা সেটা হলো যে যদি আমি YouTube এর উপরে কোনো কোর্স বানাই, সে কোর্স বিক্রি করে আমি নগদ পয়সা ইনকাম করব। তখন হচ্ছে তারা এই টিউটিউব শিখাবে। কিন্তু এই ২ টা বেনিফিট ছাড়া কেউ আপনাকে YouTube শিখাইতে যাবে না। কারণ আমার এটা শিখায় লাভ নেই। কিন্তু YouTube যদি মাল্টিপল লেভেলে কমিশন দেয় যে, "না ঠিক আছে, তোমার অ্যাফিলিয়েট লিংক ধরে কেউ যদি একটা YouTube চ্যানেল খোলে, তাহলে সেখান থেকে সে যা ইনকাম করবে তার 20% কমিশন তুমি পাবা।" এরকম যদি হয় তখন আপনি দেখবেন বড়, বড় ইউটিউবাররা নেমে গেছে নতুন ইউটিউবার রিক্রুট করার মধ্যে। মানে তখন সবাই দেখবেন কে YouTube থেকে কত ইনকাম করে, কে YouTube এ কত বেশি সাকসেসফুল, সেই সব প্রতিযোগিতায় নামছে। যে ঠিক আছে তুমি আমার সাথে জয়েন করো, আমার অ্যাফিলিয়েট লিংকে গিয়ে তুমি একটা YouTube চ্যানেল ক্রিয়েট করো। ইন দিস কেস সেটার আবার অ্যাডভান্টেজ ও আছে। সেটার অ্যাডভান্টেজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার সাথে যারা আমার অ্যাফিলিয়েট লিংকে ক্রিয়েট লিংক মানে যারা আমার সাথে YouTube চ্যানেল খুলবে তাদেরকে আমি আবার আলাদাভাবে মেন্টরিং করব যে তুমি এইভাবে তাদেরকে কোচিং,
তারপর হচ্ছে বিভিন্ন রকমের সাপোর্ট যে ঠিক আছে তুমি আমার স্টুডিও ব্যবহার করতে পারো। আমার মাইক আছে, আমার ক্যামেরা আছে, আমার টেলিপ্রম্পটার আছে, আমার লাইট আছে, সবকিছু আছে। তুমি এখানে এসে ভিডিও বানাও। আমি তোমাকে হেল্প করতেছি। কারণ হচ্ছে তার যে চ্যানেলটা গ্রো করবে সেটার উপরে আবার আমার একটা পার্সেন্টেজ থাকবে। যে কারণে আমি তাকে সাপোর্ট টুকু দেব। এখন নতুন একজন আছে সেও মনে করে যে ভাই আমার তো এই সাপোর্টটা দরকার। কারণ উনি যেহেতু এক্সপেরিয়েন্সড, উনার যেহেতু নলেজ আছে এবং উনার কিছু টুল টেকনোলজি আছে সেটাও আমার দরকার। আমার এই হেল্প দরকার। এই হেল্প ছাড়া আমি আবার বানাইতে পারব না YouTube চ্যানেল। কারণ আমার সে বাজেট নেই। কারণ একটা ডিসেন্ট YouTube চ্যানেলের যে সেটআপ মানে আমার সেটআপ খুব আহামরি কিছু না। কারণ আমি তো আর ওরকম প্রফেশনাল ইউটিউবার না। আমি শখের বশে একটু, একটু করি আরকি। তো তারপরেও আমার যে সেটআপ, এই সেটআপের জন্য এরকম একটা ডিসেন্ট YouTube চ্যানেল সেটআপ যদি করতে হয়, মোটামুটি আপনার ৮-১০ লাখ টাকা লাগবে। এটা হচ্ছে মিনিমাম। এখন যারা YouTube এর কোর্স বিক্রি করে তারা আপনাকে এই ফ্যাক্ট টুকু বলবে না। তারা আপনাকে এরকম বোম্বাস্টিক কিছু কথাবার্তা বলবে। এই জায়গাটাই হচ্ছে লিমিটেশনস। এই জায়গাটাই হচ্ছে আইনি রিকোয়ারমেন্ট যে আপনি যখনই কোন ইনকামের অপরচুনিটি দেখাবেন কাউকে তখন আপনাকে ডিসক্লেইমার দিতে হবে। এইটা মাল্টি লেভেল মার্কেটিং এর বেলায় প্রযোজ্য। এটা যেকোনো ফ্র্যাঞ্চাইজ যখন আপনি সেল করবেন তখন আপনাকে এই ডিসক্লেইমার টুকু দিতে হবে। এটাই হচ্ছে MLM এর সাথে আ বা এটা হচ্ছে ডিরেক্ট সেলিং এর সাথে বা এই যে বিভিন্ন রকমের ফ্রিল্যান্স ইনকাম সোর্স এর আ সাথে রিলেটেড আইন। এবং এইজন্যই কোম্পানিগুলোকে এফটিসি জরিমানা করে। অনেক সময় দেখবেন আমাদের দেশে বিশেষ করে গণমাধ্যম মাল্টি লেভেল মার্কেটিং বিরোধী এক ধরনের আ আ জনমত তৈরি করছে। যদিও আমাদের গণমাধ্যমে এইসব সম্পর্কে যেসব খবরাখবর আমরা শুনি এগুলা বেশিরভাগই হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। প্রথমত তারা অজ্ঞতাবশত বা তাদের অনভিজ্ঞতাবশত বা অসততাবশত এসব তথ্য ছড়ায়। সো সেসব নিয়ে আমি আলোচনা করেছি অবশ্য আমার মগের মুল্লুকের অর্থনীতি বইয়ে। পরবর্তীতে আমি হয়তো লাইভ কিছু সেশনে আলোচনা করব। মূলত এই ধরনের ফ্রিল্যান্স ইনকাম অপরচুনিটিতে আ আচ্ছা মাঝখান দিয়ে একটু আ সমস্যা হচ্ছিল। আ আ এখন মনে হয় ঠিক আছে আবার। আচ্ছা। সো যেই কথাটা বলছিলাম যে আমাদের যে আম ফ্রিল্যান্স আ এ এ এ মানে এ ইনকাম সোর্স গুলো সেগুলোর ক্ষেত্রে একটা জরুরি জিনিস হচ্ছে যেটা, সেটা হলো আম আপনার ইনকাম ডিসক্লেইমার দিতে হবে। লেটস সে আপনি যদি কোন একটা ফ্র্যাঞ্চাইজ সেল করেন। ধরেন ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড এর ফ্র্যাঞ্চাইজ বিক্রির সময় আপনাকে বলে দিতে হবে যে, "দেয়ার ইস নো গ্যারান্টি, ওয়ারেন্টি অর হোয়াটসোএভার" মানে আপনি এখানে আর্ন করবেন এরকম কোন নিশ্চয়তা নাই। কারণ কোন ফ্র্যাঞ্চাইজ হ্যাঁ, ম্যাকডোনাল্ড খুব এস্টাবলিশড একটা ব্র্যান্ড। ম্যাকডোনাল্ড এর ফ্র্যাঞ্চাইজ যদি আপনি নেন, প্রিটি মাচ এভরিথিং ইস ডান ফর ইউ। কিন্তু তারপরেও ম্যাকডোনাল্ড আপনাকে ইনকামের কোন গ্যারান্টি দিতে পারবে না। এইটা হচ্ছে আইন। কারণ হচ্ছে ইনকামের কোন গ্যারান্টি আসলে নাই। বিজনেস এমন একটা জিনিস যেখানে আপনি কোন নিশ্চয়তা দিতে পারবেন না ইনকামের। যে কারণ আপনাকে ওই প্রেজেন্টেশন এখন ম্যাকডোনাল্ড যখন ফ্র্যাঞ্চাইজ সেল করবে, তখন তাকে এই ডিসক্লেইমার দিতে হবে যে, এই প্রেজেন্টেশন এর মধ্যে আমরা আয় সংক্রান্ত যেসব তথ্য শেয়ার করব আপনার সাথে এগুলো জাস্ট ইলাস্ট্রেশন বা উদাহরণ হিসাবে। এইটা কোন ধরনের ইনকামের কোন গ্যারান্টি দেয় না। এই ডিসক্লেইমার টুকু আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? ধরেন আমি ম্যাকডোনাল্ড এর একটা আউটলেট নিলাম $3,000,000 দিয়ে। ম্যাকডোনাল্ড এর একটা আউটলেট মোটামুটি $1 থেকে $5,000,000 খরচ হয় আমেরিকায় আরকি বা নিউইয়র্কে যদি কথা বলি আমি। সো $1 থেকে $5,000,000 ইনভেস্টমেন্ট দরকার হয়। সো এখন আপনি ম্যাকডোনাল্ড এর একটা আউটলেট নিলেন $3,000,000 দিয়ে। সো
ঠিকই আছে। ম্যাকডোনাল্ডের মার্কেট আছে। সবকিছুই তারা প্রেজেন্টেশন এ যা বলবে সবকিছুই পারফেক্ট। বাট প্রবলেম হচ্ছে যেটা সেটা হলো, ধরেন আমি আউটলেট খোলার আ ৩ বছরের মধ্যে এখানে আরো ৩০ টা ফ্র্যাঞ্চাইজ চলে আসছে। ধরেন বার্গার কিং চলে আসছে, চিক-ফিল-এ, KFC এরকম আ পিজ্জা হাট, ডানকিন ডোনাট বা এরকম ধরেন আরো আ ১০ টা ফ্র্যাঞ্চাইজ চলে আসছে। তাহলে আমার বিজনেস তো ১০ ভাগ হয়ে গেল। কিন্তু আমার যে অপারেশনাল এক্সপেন্ডিচার, আমার যে ইন্টারেস্ট রেট সেটা তো একই থাকবে। মানে আমার খরচ একই সমান কিন্তু আমার বিজনেস তো ১০ ভাগ হয়ে গেল। সো আমি তো আর অন্য কাউকে বাধ্য করতে পারব না যে, "না তুমি আমার এই এলাকায় দোকান খুলতে পারবা না।" সেটা তো আর আমি বলতে পারব না। আরো ১০ টা ফাস্ট ফুডের দোকান হইতে পারে। সো এজন্য কেউ আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না। সেটা আর ফ্রিল্যান্সের যেটা হয় সেটা হচ্ছে এটা Facebook অ্যাকাউন্ট খোলার মতো। যেমন Facebook এ একটা পেজ ক্রিয়েট করলে যে ইনকাম হয়, আমাদের এই যে YouTube চ্যানেল থেকে আমরা রেভিনিউ আর্ন করি এটা আমরা অনেকেই জানেন। সো একটা YouTube চ্যানেল খোলার জন্য আপনার ১ পয়সাও লাগবে না। আপনি ১ মিনিটেরও কম সময়ে একটা YouTube চ্যানেল খুলতে পারবেন। হ্যাঁ, এ কথা সত্যি। কিন্তু এইরকম একটা YouTube চ্যানেল থেকে 6 ফিগার, মাল্টিপল 6 ফিগার বা 7 ফিগার আর্ন করে এরকম এক্সাম্পল আছে বেশুমার। মানে হাজার সাকসেস স্টোরি আছে। জাস্ট এরকম একটা YouTube চ্যানেল করবেন, লাইভ করবেন, আ ভিডিও বানাবেন, আপলোড করবেন। এইরকম ভিডিও বানিয়ে খুবই অর্ডিনারি পিপল আমার আপনার মতোই সাধারণ মানুষরাই এখন লাখ টাকা ইনকাম করতেছে। এবং এরপরে তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে, তাদের আরো মানে বই লিখতেছে, সেগুলো আমরা দেখতেছি। কিন্তু কথা হচ্ছে আপনি করতেছেন না কেন? হ্যাঁ, আবার আপনি যখন করতে যাবেন, তখন আপনাকে আবার খেয়াল রাখতে হবে যে আপনি যখন YouTube এর আ জার্নি শুরু করবেন, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই যে 6 ফিগার, মাল্টিপল 6 ফিগার বা 7 ফিগার আর্ন করে, এইরকম লোকের সংখ্যা লট লেস দ্যান 1%। মানে 6 ফিগার আর্ন করে মানে বছরে ৬ লাখ $১,০০,০০০ উপরে ইনকাম করলে এটাকে বলে 6 ফিগার ইনকাম। কিন্তু এরকম ইউটিউবারের সংখ্যা হচ্ছে লাখে ১ জন। সো আপনাকে অবশ্যই এক্সেপশনাল এফোর্ট দিতে হবে। নট নেসেসারিলি যে একজন 6 ফিগার ইনকাম করে শুনে আমি আমার মোটামুটি সব ঘটি-বাটি বিক্রি করে YouTube চ্যানেল বানানোর পিছনে লেগে গেলাম। না, আগে আপনাকে রেশনাল এক্সপেকটেশন যে একটা ডিসেন্ট YouTube চ্যানেল যদি আপনি দাঁড় করাইতে চান, একটা ডিসেন্ট YouTube সেটআপ সেটার জন্য আপনার একটা ক্যামেরা লাগবে, কিছু প্রয়োজনীয় লেন্স লাগবে, লাইট লাগবে, সাউন্ড সিস্টেম লাগবে, একটা এডিটিং প্যানেল লাগবে। এ সবকিছু মিলিয়ে মোটামুটি ৮-১০ লাখ টাকার একটা বাজেট আপনার থাকতে হবে। আপনার একটা স্টুডিও থাকতে হবে। অবশ্য কি ধরনের কনটেন্ট আপনি তৈরি করবেন সেটার উপরে নির্ভর করে। বাট এরকম ৮-১০ লাখ টাকার একটা সেটআপ মোটামুটি লাগবে। অবশ্যই এক্সেপশন আছে। এক্সেপশন তো আর এক্সাম্পল না। আপনাকে হয় এক্সট্রিমলি ক্রিয়েটিভ হইতে হবে যদি আপনি অনেক লিমিটেশনস ওভারকাম করতে চান। আবার আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বলবেন যে, "ভাই একটা নরমাল ফোনের ক্যামেরা দিয়েও তো অনেক মানুষ সেলিব্রিটি হয়ে যাচ্ছে।" হ্যাঁ, হয়ে যাচ্ছে। সেটা ওই যে বললাম এক্সেপশনাল এবং সেই জায়গায় আপনার তীব্র কম্পিটিশন আছে। যদি আপনি লো কোয়ালিটি কনটেন্ট তৈরি করেন, লো কোয়ালিটি কনটেন্ট আপনার মতো আরো মিলিয়ন পিপল তৈরি করতে পারবে। সো সেই জায়গায় অ্যাটেনশন ড্র করার জন্য আপনাকে এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভ হইতে হবে। এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্রিয়েট করতে হবে। এনিওয়ে ওকে। তো এইটা হচ্ছে গিয়ে আ কি? স্যার আমার মেসেজ দেখেও না পড়েও না। আচ্ছা। আপনার মেসেজ আমি আপনার মেসেজ দেখিও না পড়িও না। এই যে দেখলাম পড়লাম তো। আচ্ছা। এমডি শফিকুল ইসলাম। হ্যাঁ, আপনার মেসেজ দেখলাম এবং আপনার মেসেজ পড়লাম। জি, তো এইটা সব জায়গায়। আপনার এই যে ফ্রিল্যান্স ওয়ার্কফোর্স যেগুলো আছে যেমন ধরেন আপনার Upwork, Fiverr সেখানেও 90% কোনো ইনকাম করে না। 90% ইউটিউবার কোনই ইনকাম করে না। সো মানে ১ পয়সাও ইনকাম করে না। Facebook পেজে এখন সবাই তো কনটেন্ট ক্রিয়েটর। মানে আপনি যে একটা স্ট্যাটাস দিচ্ছেন এটাও একটা কনটেন্ট। কিন্তু এই কনটেন্ট থেকে তো কোনো রেভিনিউ জেনারেট হয় না। সো এরকম। এখন এইভাবে করতেই একটা সময় হয়তো আপনি মনিটাইজেশন এর জন্য কোয়ালিফাই করবেন। আস্তে মনিটাইজ করলেও তারা অল্প কিছু ইনকাম করে আরকি। যেমন ওই যে বললাম 90% YouTube চ্যানেল কোনো ইনকাম জেনারেট করে না। আবার এর মধ্যে বাকি যে 10% আছে তার মধ্যেও আপনার ধরেন আরো মানে 8% পাওয়া যাবে যারা এত কম ইনকাম করে যে তারা ইনকাম কারণ YouTube এ $১০০ এর নিচে ইনকাম করলে সে ইনকাম ডিসবার্স করে না। সো তারা এত সামান্য ইনকাম করে যে এ পর্যন্ত তাদের অল্প কিছু ইনকাম হইছে কিন্তু সেই ইনকাম তারা হাতে পায় নাই। এরকম। আপনার 2-3% আছে যারা কিছু ইনকাম করছে বাট $১০০ হয়তো ৬ মাসে $১০০ ইনকাম করে বা বছরে $১০০ ইনকাম করে। এরকম।
আপনার কনসিস্টেন্টলি মানে $200-300 ইনকাম করে এইরকম ইউটিউবারের সংখ্যা লট লেস দ্যান 1%। 1% বা 1% এর থেকেও কম ইউটিউবার আছে হচ্ছে যারা $100, $200 বা $300 কনসিস্টেন্টলি প্রতি মাসে এরকম ইনকাম করে। এই যে আপনারা সিলভার বাটন দেখতেছেন। মানে 100,000 সাবস্ক্রাইবার হলে YouTube আপনাকে একটা সিলভার বাটন দিবে। এরকম 100,000 সাবস্ক্রাইবার আছে YouTube এ টোটাল ইউটিউবারের মধ্যে অনলি 0.4% এর। মানে অনলি 0.4% ইউটিউব চ্যানেল যারা 100,000 সাবস্ক্রাইবার রিচ করতে পারছে। সো এজন্যই বলতেছি যে আম জি। সো এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রফেশনাল এফোর্ট দিতে হবে। আপনি যদি সাকসেসফুল হন, যেকোনো জায়গায় আপনি ইউটিউব চ্যানেল বানিয়ে সাকসেসফুল হন, কনগ্রাচুলেশনস। আপনি Facebook পেজ বানিয়ে সাকসেসফুল হন, কনগ্রাচুলেশনস। এক্সেলেন্ট জব। সো সাকসেস এর কোনো নির্দিষ্ট রং রূপ নাই। যে আপনাকে সাকসেস মানে বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। বিসিএস পরীক্ষা অনেকের বিসিএস এ যেভাবে পরীক্ষা নেওয়া হয়, সেটার জন্য অনেকে ফিট না। সো খামাখা আপনার এই কোমর ভাঙার কোনো দরকার নাই ওই রেসে যাওয়ার। ওই রেসে গিয়ে মানুষের পায়ের নিচে চাপা পড়ারও কোনো দরকার নেই। ৪-৫ বছর নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন যে, "না, এই জবটা আমার জন্য সুইটেবল না। এই জবটা আমার জন্য পারফেক্ট না। বা আমি এই জবে আল্টিমেটলি কোয়ালিফাই করতে পারব না। এখানে যে ধরনের স্কিলস চাচ্ছে, যে ধরনের রিকোয়ারমেন্ট সেইটা আল্টিমেটলি আমার সাথে যায় না। সো দরকার নেই।" সেটা শুধু সোসাইটির মানুষ সেটাকে খুব বেশি ইজ্জত করে। সোসাইটিতে সেটার একটা কদর আছে, সামাজিক একটা মর্যাদা আছে। এইটা সমাজের ডিফেক্ট। এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। মানে আপনি সমাজের জন্য বাঁচবেন না। ওই যে বললাম এসব পালের সাথে থেকে ওই পালের গোদা হওয়ার দরকার নেই। মানে পালের সাথে থেকে আপনার ওই যে পালের ভেড়া না হয়ে বরং যেই জায়গায় আপনি সাকসেসফুল হবেন, আপনি সেই জায়গায় ফোকাস করেন। ডাজন্ট ম্যাটার যে কে কি মনে করলো। আপনি যদি সাকসেসফুল হন তখন এরা দেখবেন আবার করতালি বাজাচ্ছে। হ্যাঁ, এরাই দেখবেন যে বলবে যে না ঠিক আছে। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেসফুল হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনার পিছনেই মানুষের মতো কথা বলবে। এগুলো হচ্ছে জেনারেল কিছু আইডিয়া আরকি। সো এই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক আমরা আগামী পর্বে কথা বলব হচ্ছে আ আমাদের অভিজ্ঞতা। মানে আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা আছে সেখান থেকে যে এখন একই সোসাইটিতে থেকে আমাদের একেকজনের অভিজ্ঞতা একেক রকম হয়। কেউ হয়তো ব্যবসা করতে গিয়ে যখন আপনি ব্যবসায় লোকসান দিবেন তখন ব্যবসা সম্পর্কে আপনার ভীতি তৈরি হবে। আবার বললাম না যে আপনি হয়তো একটা চাকরি করতে গেলেন, শুরুতেই আপনি একটা খারাপ বস পেয়ে গেলেন, খারাপ কিছু কলিগ পেয়ে গেলেন। সো চাকরির প্রতি আপনার একটা অনীহা তৈরি হবে। যে ভাই এসব কর্পোরেট আমেরিকার জব which is not a good idea বা আমেরিকায় এসে অনেকের কিছু নেগেটিভ ধারণা তৈরি হয়। মানে আমেরিকায় আসছেন, আসার পরেই দেখা গেল যে যার বাসায় উঠছেন সে বাড়িওয়ালা ভালো না। তারপরে হচ্ছে যেখানে চাকরি করতে গেলেন সেখানেও আপনার কিছু নেতিবাচক অভিজ্ঞতা তৈরি হলো এবং সেখান থেকে আপনার মনে হলো এই আমেরিকাই খারাপ। আমেরিকায় থাকবো না। এরপর আপনি জনে মানুষকে বলে বেড়াচ্ছেন যে, "ভাই আমেরিকায় এসো না, আর যেখানেই যাও।" সো এরকম কারণ সবার একরকম অভিজ্ঞতা হয় না। জীবনে আবার যখন আপনার ইতিবাচক অভিজ্ঞতা হবে, আপনি তখন আপনার কাছে মনে হবে যে, "ভাই এটা তো স্বপ্ন, এটা তো স্বর্গ।" সো সবার স্বর্গের মতো অভিজ্ঞতা হয় না, আবার সবার নরকের মতো অভিজ্ঞতাও হয় না। সো জীবনের অভিজ্ঞতা। সো সেটা নিয়ে আমরা কথা বলব। এটা আমাদেরকে এক ধরনের মেন্টাল শেপ দেয়। যে কারণে আমরা হোলসেল চিন্তা করি। কিন্তু হোলসেল না। আমাদের জীবনে অনেক নেতিবাচক অভিজ্ঞতা আছে সেগুলোকেও আমরা ওভারকাম করতে পারি। সেগুলো নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। একজনের কাছ থেকে শুনবো আ আমেরিকা এরকম, মানে আমেরিকা এরকম না। তাই না? বহু মানুষ আছে, তারা আমেরিকায় আসে। এমনকি আমেরিকায় এসে আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমেরিকায় এসে বহু মানুষ আছে একেবারে গর্তে ঢুকে যায়। কিছু বাঙালি অনেকেই আছে তারা একেবারে গর্তে। মানে এত বছর ধরে আমেরিকায় থাকে। ১০ বছর ধরে আমেরিকায় আছে কিন্তু কোন আমেরিকানের সাথে তার কোন ইন্টারেকশন নাই। অন্য দেশ, জাতি, ভাষার কোন মানুষের সাথে তার হাইও নাই, বাইও নাই। কিচ্ছু নাই। তারা এখানে এসে তাদের একটা কমিউনিটি ৮-১০ জন মানুষ, ব্যাস এই ৮-১০ জন মানুষের গণ্ডির বাইরে আর সে যায় না। এদের সাথে উঠা, বসা, খাওয়া-দাওয়া, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি যা কিছু সব এখানে। এর বাইরে আর তারা যায় না। এবং তারা ১০ বছর না ১০০ বছরও যদি আমেরিকায় থাকে এই কুণ্ডলীর বাইরে তারা আর কোন কিছু জানেও না। এর কুণ্ডলীর বাইরে তারা কোন সময় কোথাও যায় নাই। সো তাদের কাছ থেকে যদি আপনি আমেরিকার গল্প শুনেন, বাংলাদেশেও অন্তত এরা আ মানে একটু আ মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকার কারণে বা আত্মীয়স্বজনের মধ্যেও অনেক বিশিষ্ট বিখ্যাত মানুষজন আছে। ডিফারেন্ট আ ইয়েতে মিশত। কিন্তু আমেরিকায় এসে অনেকেই একেবারে গর্তে ঢুকে যায়। একেবারেই অল্প কিছু গুটি কয়েক মানুষ, তাদের সাথেই তাদের উঠা-বসা, তাদের সাথেই তাদের চলাফেরা। এর বাইরে আমেরিকায় থাকলেও তারা কিছুই জানে না যে পাশের বাসায় কি হচ্ছে?
পাশের বাড়িতে কি হচ্ছে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে, they have no idea, they have no clue। তাদের সাথে তারা কথাও বলে না, তাদের দিকে তারা তাকায়ও না, কোনো হাই বাই কিছুর মধ্যেই তারা নেই। তাদের একটা ছোট্ট জগৎ আছে, সেই জগতের মধ্যেই তারা থাকে। এভাবেই ১০ বছর, ২০ বছর এভাবেই চলে যায় তারা। সো ওই কমিউনিটির মধ্যে ওই ১৫, ২০, ৩০ জন মানুষ তার মধ্যেই হচ্ছে তার জগৎ। সো এদের কাছ থেকে আপনি যখন আমেরিকার গল্প শুনবেন, তখন আপনার কাছে আমেরিকা একরকম মনে হবে। আবার যারা আমেরিকায় এসে নাসায় চাকরি করে বা আমেরিকায় এসে বড়, বড় কর্পোরেশনে জব করে, যারা আমেরিকায় এসে বিজনেস করতেছে, তাদের কাছে আমেরিকায় এসে ভালো, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তাদের কাছে আবার আমেরিকার গল্প শুনবেন আরেক রকম। আবার অনেকে ইউনিভার্সিটিতে পড়েও কিন্তু এরকম ইন্ট্রোভার্টেড একটা সার্কেলের মধ্যে ঢুকে যায়। মানে হয়তো এখানে এসে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হইছে বা ধরেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হইছে বা এখানে নিউ ইয়র্কে স্টোনি ব্রুকস এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হইছে। কিন্তু ভর্তি হয়ে ওরা করে কি, ওই সেখানে গিয়ে বাঙালি, ইন্ডিয়ান বা পাকিস্তানি এরকম ৩-৪ টা খুঁজে বের করে। ওই নিজের ধর্মের, নিজের দেশের, নিজের ভাষার এরকম ৫-৭ জন সেখানে খুঁজে, খুঁজে বাইর করে যে আমার মতো চেহারা দেখে ভাই আপনি কি বাংলাদেশী? এই আস্তে, আস্তে তার সাথে একটা সখ্যতা তৈরি করে। এবং এরা অন্য আর কোন স্টুডেন্টের সাথে মিশে না। এই ৪-৫ জনেরই একটা গ্রুপ আছে। এই পুরা এরা ৪-৫ জনই আল্টিমেটলি এই অনার্স বলেন, এই পুরা ইউনিভার্সিটি লাইফ এই ৪-৫ জন। এই ৪-৫ জনের বাইরে আর কারো সাথে তারা মিশেও না। আর কারো সাথে ওই যে বললাম না হাইও নাই, বাইও নাই। হ্যাঁ? এবং এই পুরা আমেরিকাকে তারা ওই যে পারসেপশন টা নিয়ে বাংলাদেশ থেকে আসছে, ওই পারসেপশন নিয়েই তারা এখান থেকে ফিরে যায়। এবং এই সব আরেকটু কাছ থেকে দেখে এবং দেশে গিয়ে এরকম গল্প বলে বেড়ায় যে, এই হচ্ছে আমেরিকা। আপনারা মনে করেন যে উনি তো আমেরিকা থেকে পড়ে আসছে। তাইলে উনি যা বলতেছে এগুলাই মনে হয় আমেরিকা। না, উনি আমেরিকানদের সাথে মিশে নাই। উনি আমেরিকান কালচার, আমেরিকান ফুড, কোন কিছুর সাথেই নাই উনি। উনি ওই যে উনার মতো। উনার একটা গণ্ডি উনি বানায় নিছে। ওই গণ্ডির মধ্যে উনি ৪-৫ বছর ছিল। সেখানে থেকে পড়ে চলে গেছে। ব্যাস। এরপরে ওই উনার নিজের মতো করে কিছু গল্প, কিছু আ ধারণা, কিছু স্টোরি উনি ধারণা করে নিচ্ছে, সেগুলোই পরে গিয়ে বলে বেড়ায় আরকি। সো এইজন্যই বললাম একেক জনের এক্সপেরিয়েন্স একেক রকম। মানে সেই এক্সপেরিয়েন্স আ সেই এক্সপেরিয়েন্সটাই হচ্ছে আপনার আ আচ্ছা, হাসান মাহমুদ স্যারের Facebook এবং YouTube লিংক চাই। উনার Facebook এ পাবেন। হাসান মাহমুদ লিখে ক্লিক করলেই পাবেন। আর হচ্ছে উনার YouTube চ্যানেল আ খুব সম্ভবত আমার চোখে পড়েনি আরকি। YouTube এ খুব একটা অ্যাক্টিভ না উনি। Facebook এই অ্যাক্টিভ। জি। আচ্ছা, তো আগামী পর্বে আমরা আমাদের এই জীবনের যে অভিজ্ঞতা, সেটা শেষ পর্যন্ত আমাদেরকে সাফল্য ব্যর্থতা সম্পর্কে এক ধরনের মানসিকতা দেয় এবং সেটা আমাদেরকে একটা জায়গায় বন্দী করে রাখে আরকি। সেই মেন্টাল ব্লক। মানে এক জায়গায় নেগেটিভ এক্সপেরিয়েন্স হলো মানে এই না যে আ আ আমি আর জীবনে